আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে। ও মা আমার প্রাণে বাজায় বাঁশি সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। শক্ত মুঠির বাঁধনে বাঁধনে বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও, বজ্র বাঁধিয়া নাও। সম্মুখে আর দৃষ্টি তোমার, সম্মুখে আর দৃষ্টি তোমার। পেছনের কথা বলো, পেছনের কথা বলো। নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। নঙ্গর তোলো তোলো, সময় যে হলো হলো। ফসল শোভায় আলোর দিশা, নতুন ছন্দে দিল দিশা। ফসল শোভায় আলোর দিশা, নতুন ছন্দে দিল দিশা। প্রতি মনে চেতনার জোয়ার জাগে, প্রতিদিন তোমায় দেখি সূর্য রাগে। প্রতিদিন তোমার কথা হৃদয় জাগে। ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ, ও আমার বাংলাদেশ, ও আমার দেশ। Gentlemen, may I have your attention, please? The show starts in
আসসালামু আলাইকুম। বিশেষ কনফিডেন্স কর্তৃক আয়োজিত অনলাইন শিক্ষা প্রোগ্রামে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি বুলবুল আহমেদ। আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা। আমরা সংখ্যা নিয়ে আলোচনা করব। এই টপিকটাকে বলা হয় পাটিগণিতের বেসিক বা মৌলিক টপিক। আমরা এখানে অবশ্যই বেসিক নিয়ে আলোচনা করব, তার সাথে আলোচনা করব যেগুলো থেকে বেশি বেশি পরীক্ষার প্রশ্ন আসে সেগুলো। হ্যাঁ, আমি অনেক ভালো আছি, আপনাদের দোয়ায়। আপনারা কেমন আছেন? আর তার ফাঁকে আমরা জেনে নিব আজকে আলোচ্য টপিক এবং বিষয়বস্তুর নাম। হ্যাঁ, আমি আগে বলে দিয়েছিলাম আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা বা বাস্তব সংখ্যা। এই ক্লাসের পরে আগামী মাসে আপনাদের এইখানে ক্লাস হবে হচ্ছে বর্গমূলের ক্লাস হবে, কারণ এটা পরে বর্গমূলের ক্লাস হয়ে থাকে, সমস্যা নেই। দেখা যাক আগামী মাসে কি করা যায় এখানে। তো আজকে আলোচ্য বিষয় হচ্ছে সংখ্যা। সংখ্যা আলোচনা করতে গিয়ে আমরা যে দুইটা কথা মনে পড়ে, আমার বেশি করে মনে পড়ে, সেটা হচ্ছে অঙ্ক। অঙ্কের কথা খুব মনে পড়ে যায়। আমি এখানে এত বেশি বিস্তারিত আলোচনা করব না, অর্থাৎ যেগুলো আপনারা বইয়ে পাবেন সেগুলো নিয়ে আলোচনা করব না, আর যেগুলো আমাদের খুব দরকার বেশি সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রথমে আলোচনা করব হচ্ছে সংখ্যা। দেখেন, পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা কিন্তু অসীম। পৃথিবীতে পূর্ণ সংখ্যার সংখ্যা অসীম। যেমন পূর্ণ সংখ্যা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14। আমার বোর্ডে জায়গা নেই, আর লিখি নেই। উল্টা দিয়ে গেলে -1 -2 -3, এটা চলে যাবে অসীমের দিকে। অর্থাৎ পূর্ণ সংখ্যা হবে সবগুলো, ধনাত্মক ঋণাত্মক সবগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা। কিন্তু এই পূর্ণ সংখ্যাগুলো যদি এরকম হয় তাহলে সেটা হবে আমাদের ভগ্নাংশ। এই ভগ্নাংশ নিয়ে আমরা আলোচনা করব না, কারণ ভগ্নাংশের একটা ক্লাস আপনারা পাবেন। পূর্ণ সংখ্যা বললে আজকে একটা বুঝবেন যে পূর্ণ সংখ্যা হচ্ছে সকল ধনাত্মক সংখ্যা, সকল ঋণাত্মক সংখ্যা, তার সাথে হচ্ছে 0। বিশেষ পরীক্ষায় এটা আপনারা জেনে রাখেন, কিন্তু এখান থেকে কোনো প্রশ্ন আসে না। শুধু ধারণা পাওয়ার জন্য এটা জানতে হবে, কিন্তু এখান থেকে প্রশ্ন কখনো আসে না। আচ্ছা, এবার দেখি অঙ্ক। পৃথিবীতে মোট অঙ্কের সংখ্যা 10টি। পৃথিবীতে মোট অঙ্কের সংখ্যা 10টি। সে অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে পৃথিবীতে অঙ্ক আছে মোট 10টি। অঙ্ক আবিষ্কার করে বা সংখ্যা আবিষ্কার করে ভারতীয় বিজ্ঞানীরা, গণিতবিদরা। তারা প্রথমে করেছিল কি, প্রথমে তারা অঙ্ক আবিষ্কার করেছিল 1 2 3 4 5 6 7 8 9। পরে সংখ্যা লিখতে গিয়ে তারা একটা অঙ্কের অভাব অনুভব করেছে, তার নাম হচ্ছে শূন্য। এজন্য শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। আপনারা কি সকলে শব্দ শুনতে পাচ্ছেন না? আমাকে একটু জানাবেন। আর না হলে আমাদের আইটি ম্যানেজার আপনাদের সমস্যাটা সমাধান করার চেষ্টা করবে। ও হ্যাঁ, সেটাই তো বলতেছি। আমি আপনাদের বলতেছি এটাই, যদি আপনারা কোনো সমস্যা ফেস করেন তাহলে আমাদের আইটি সেক্টরে ফোন দিবেন। আমাদের জুবায়ের ভাই আপনাদের সেই সমস্যাটা সমাধান করার চেষ্টা করবেন। আচ্ছা, মাঝে মাঝে ভয়েস ব্রেক হওয়ার কারণ হচ্ছে আপনাদের নেটের সমস্যার কারণে। এটা আমাকে না বললে ভালো হয়, এটা আপনাদের একটু বুঝতে হয়। আচ্ছা, এবার দেখি এই অঙ্ক মোট 10 কি, এই শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক অঙ্ক। আর বাদ বাকি যে 9টা আছে, এই 9টাকে বলা হয় সার্থক অঙ্ক। সার্থক অঙ্ক। আবার শূন্যের চাইতে বড় যতগুলো সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে, সেগুলোকে বলা হয় ধনাত্মক সংখ্যা।
শূন্যের চাইতে বড়, শূন্যের চাইতে বড় সকল পূর্ণ সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। ধনাত্মক সংখ্যার সুন্দর একটা নাম আছে হচ্ছে বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যার সুন্দর একটা নাম আছে হচ্ছে বাস্তব সংখ্যা। স্লাইড দেখা যাচ্ছে। আচ্ছা, একটু দেখে নেন। শূন্যের শূন্যকে বলা হয় অভাব জ্ঞাপক সংখ্যা অঙ্ক। শূন্য ছাড়া 1 থেকে 9 পর্যন্ত বলা হয় সার্থক অঙ্ক। সকল ধনাত্মক সংখ্যাকে বলা, সকল পজিটিভ, শূন্যের চাইতে সকল পজিটিভ সংখ্যাকে বলা হয় ধনাত্মক সংখ্যা। যাহা ধনাত্মক সংখ্যা তাহাই বাস্তব সংখ্যা। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই আমরা। সংখ্যা গঠন পদ্ধতি। স্লাইড পুরোটাতে দেখবেন কিভাবে, নিচের স্লাইডে কিছুই লেখি নাই, নিচের টুকুতে কিছু লেখি নাই ভাই, সমস্যা নেই, যেখানে যেটা দরকার দেওয়ার চেষ্টা করব ভাই, শুধু আপনারা বোঝার চেষ্টা করবেন আমি কি বলতেছি। হ্যাঁ, এবার দেখেন সংখ্যা গঠন করার কয়েকটা পদ্ধতি আছে, তার মধ্যে এই পদ্ধতি হচ্ছে সবচাইতে লেটেস্ট এবং সবচাইতে গ্রহণযোগ্য। 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন গঠন করবেন তখন কিন্তু আমাদের একটা সূত্র পড়তে হবে বা মনে রাখতে হবে, দশকের সাথে সব সময় 10 গুণ হয়, এককের সাথে সব সময় 1 গুণ হয়। অনুরূপভাবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যখন নির্ণয় করব তখন শতকের সাথে 100 গুণ, দশকের সাথে 10 গুণ, এককের সাথে 1 গুণ করলেই হয়ে যাবে। তাহলে আমাকে বলার চেষ্টা করবেন আপনারা, শতক স্থানীয় অঙ্ক যদি আমার 5 হয়, একক স্থানীয় অঙ্ক যদি আমাদের 7 হয় এবং দশক স্থানীয় অঙ্ক যদি আমাদের 4 হয়, তবে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাটি কত হবে? শতক স্থানীয় অঙ্ক 5, একক স্থানীয় অঙ্ক 7, শতক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক 4। হ্যাঁ, সবাই বলেছেন 547। আমি কেন অন্য কথা বলবো, আমিও আপনার সাথে একমত, সংখ্যাটি হবে 547। কিন্তু এটা যদি আমি গণিতের ভাষা লিখতে চাই তাহলে কিভাবে লিখতে পারবো? দেখেন এখানে কত আছে, দশক, দশকের সাথে সবসময় 100 গুণ। এখানে কত আছে, সরি, শতক, শতকের সাথে 100 গুণ। দশক, দশকের সাথে সবসময় 10 গুণ। একক, এককের সাথে সবসময় 1 গুণ হয়ে থাকে। এই তো, তাহলে কত হইলো আমাদের 500, আর এখানে কত হলো 440, আর এখানে হচ্ছে 7, এই আমাদের 547। এটা আপনারা যে কোনো ভাবে মনে রাখতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আপনাদের কাছে একটা প্রশ্ন দিব, সেটা আপনাদের পরীক্ষা। দেখি সে প্রশ্নটা কি, সুন্দর করে উত্তর দিবেন, তাড়াহুড়ো করবেন না, একটাই প্রশ্ন, একটাই পরীক্ষা এই স্লাইড থেকে। তার আগে বলেন সংখ্যা গঠন পদ্ধতিগুলো কি আপনারা বুঝতে পেরেছেন? সংখ্যা গঠন পদ্ধতি কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, রুবুল হোসাইন উনি আমাদের সাথে গতকালও ছিলেন, আজকেও আছেন, উনি বলেছেন জি বুঝতে পেরেছি। আমার সাথে সকলে আছেন, সকলে উত্তর আমরা দেখতে পাচ্ছি, কিন্তু নাম বলতেছি না। হ্যাঁ, সুমিত ভাই বলেছেন আছেন, জয়ন্তী বলেছেন, তামান্না জাহান বলেছেন, সকলের নামে আমি দেখতে পাচ্ছি, কিন্তু নাম বলতে গেলে আমাদের ক্লাসটা হ্যাম্পার হবে, এজন্য আমি সকলের নাম বলতেছি না। এবার উত্তর দেখেন, সরি একটা প্রশ্ন দেখেন, নতুন একটা প্রশ্ন দেখব। এবার দেখেন তাহলে উত্তর কত হবে, উত্তর কত হবে? 3 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যা যার একক স্থানীয় অঙ্ক সি, দশক স্থানীয় অঙ্ক এ, দশক স্থানীয় অঙ্ক বি, শতক স্থানীয় অঙ্ক এ হলে সংখ্যাটি কত? সুন্দর করে উত্তর দিবেন। কি উত্তর দিচ্ছেন সবাই? দেখেন
উত্তর হবে হয় ক, না হয় খ, না হয় গ। মিজানুর রহমান ভাই, আপনি উত্তর দেন তো, আপনাকে আমি দেখতে পাচ্ছি, উত্তর দেওয়ার চেষ্টা করেন। সুমিত হালদার ভাইকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, অনেকে সঠিক উত্তর দিয়েছেন, অনেকে সঠিক উত্তর দিচ্ছেন না। হ্যাঁ দেখেন, যারা কিছুক্ষণ আগে বললেন এবিসি, তাদের উত্তর একটা হয় নাই। এবিসি হবে না, উত্তর হবে এইটা অথবা এইটা। কেন দেখি, এখানে একক শ্রেণীর অঙ্ক কত? এক। তাহলে কত হবে? 1a, বা শুধু এ লিখলে হয়। দশক স্থানীয় অঙ্ক কত আছে? বি, অর্থাৎ 10b। শতক স্থানীয় অঙ্ক কত আছে? এ, অর্থাৎ এখানে হবে 100a। এই তো উত্তর। উত্তর হবে আমাদের 100a, 10b, শুধু সি। উত্তর হচ্ছে গ নাম্বার। দেখেন, ছোট্ট একটা জায়গা থেকে প্রশ্ন দিয়েছিল বিসিএস পরীক্ষা। এটা এই ধরনের প্রশ্ন বিসিএস পরীক্ষা আসছিল। সবচাইতে সহজ হচ্ছে এই অধ্যায়। এই অধ্যায় যে অঙ্ক আসুক না কেন, সেটা হবে খুবই সহজ, সেটা আমাদের আনসার দিতে হবে। চলুন আমরা নেক্সট স্লাইডে চলে যাই। এবার লিখেছি স্থান বিনিময়কৃত সংখ্যা। চাকরি পরীক্ষায় এখান থেকে যেগুলো প্রশ্ন আসে সবগুলো সংখ্যা হয় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। সবগুলো হয় 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা। আমাকে যে কোনো একজন আমাকে যে কোনো একজন, দুইজন না, যে কোনো একজন কমান্ডস করবেন 2 অঙ্ক বিশিষ্ট একটা সংখ্যা। যে কোনো একজন বললে হবে, 2 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, যে কোনো একজন। আচ্ছা থাক, লাগবে না থাক। 45। আচ্ছা, অনেকে বলছেন 58। আচ্ছা থাক, দরকার নেই আর। কোনটা নিব? আচ্ছা 58 নেই, 58, এটা হচ্ছে আমাদের 58। এই 58 নিয়েছি। এখানে একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা হচ্ছে আমাদের একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে আমাদের দশক স্থানীয় অঙ্ক। একটু ভালো করে বুঝি। একক স্থানীয় অঙ্ক হচ্ছে 8, দশক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। একক স্থানীয় অঙ্ক 8, দশক স্থানীয় অঙ্ক 5। কি করলাম? চেঞ্জ করার চেষ্টা করতেছি, অর্থাৎ দশককে নিয়ে আসলাম এককের জায়গায়, আর একককে নিয়ে গেলাম দশকের জায়গায়। তাহলে এই সংখ্যাকে বলা হয়, এই সংখ্যার স্থান বিনিময়কৃত সংখ্যা। আগে ছিল 58, এখন হয়েছে 85। এখন আমাকে বলবেন, এই যে ছিল আগে 58 আর এখন হয়েছে 85, তাহলে কোনটা মূল সংখ্যা? মূল সংখ্যা কোনটা? 58। ধন্যবাদ। আমি যদি এখন আপনাকে প্রশ্ন করি যে স্থান বিনিময়কৃত সংখ্যা এবং মূল সংখ্যার পার্থক্য কত? 27। মরুম খাতুন বলেছেন 27। আমি বলেছিলাম মূল সংখ্যা আর স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্য কত? 27। আচ্ছা, আপনারা হয়তোবা অনেকে এভাবে করেছেন। হ্যাঁ লিখেছেন, একজন আমাদের লিখেছেন, ওনার নাম চলে গেল নাকি, হ্যাঁ ঝোমা, উনি বলেছেন এভাবে লিখেছেন, 85 থেকে 58 বিয়োগ করলে যেটা হবে সেটা হচ্ছে পার্থক্য। সুন্দর, মাইনাস লেখা দরকার নাই। পার্থক্য মানে বড়টার থেকে ছোটটা বাদ। পার্থক্য হচ্ছে বড়টার থেকে ছোটটা বাদ। এখন বড় যেটা হবে সেটা আগে লিখবেন। এটা হতে পারে, এটা হতে পারে। আচ্ছা, এবার দেখি আরেকটা। কত লিখবো? ধরি 81। 81 কে স্থান বিনিময় করলে কত হবে? 81 কে স্থান বিনিময় করলে হবে হচ্ছে আমাদের 18। 81 কে স্থান বিনিময় করলে হবে 18। এখন বলেন এই দুটা সংখ্যার পার্থক্য কত? এই দুটা সংখ্যার পার্থক্য কত?
সুন্দর করে দেখেন এই দুটো সংখ্যার পার্থক্য কত হবে। অনেকে 62 লিখে ফেলেছেন, 63 হবে। দেখেন এত কষ্ট করার দরকার নেই, আরো সহজে আমরা আনসার করতে পারবো। দেখেন আমরা একটু খেয়াল করি ভাই, একটু খেয়াল করব, আর লেখার দরকার নাই, একটু দেখি, একটু খেয়াল করে আমাকে এখন বলবেন এই দুটার পার্থক্য কত, এই দুটার পার্থক্য কত, এই দুটার পার্থক্য কত হবে। 3। সুন্দর, 3। আচ্ছা একটু খেয়াল করবেন এই দুটার পার্থক্যের সাথে সব সময় যদি 9 গুণ করেন তাহলে কত হবে, 3 নং 27, এই 87 হচ্ছে এই 27। একটু খেয়াল করি আবার, এই দুটা অঙ্কের পার্থক্য যত হবে তার সাথে 9 গুণ করলেই যেটা হবে সেটা হচ্ছে মূল সংখ্যা আর স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্যের সমান। বুঝতে পেরেছেন তো সবাই? কোন একটা সংখ্যার অঙ্কদ্বয়ের পার্থক্যের সাথে সব সময় 9 গুণ করলে যে উত্তর হবে সেটা হচ্ছে এই সংখ্যা আর স্থান বিনিময়কৃত সংখ্যার পার্থক্যের সমান। তাহলে দেখেন তো এই দুটা পার্থক্য কত হবে, এই দুটা পার্থক্য কত হবে আমাদের 7, তার সাথে সব সময় গুণ করতে বলেছি 9, 9 গুণ করলে কত হবে 63। আপনারা অনেক কষ্ট করে 63 আনসার করেছিলেন। এই তাহলে দেখেন তো খুব সহজে হয়ে যাচ্ছে না? হ্যাঁ, কিন্তু ভাই এগুলো একদিনে হবে না, এগুলো আস্তে আস্তে আমাদের ডেভেলপ করতে হবে। মনে করবেন না কখনোই গণিত কেন, গণিত সহকারে অন্যান্য সকল ক্লাসেই এক ক্লাসে কিন্তু আপনি কখনোই পারফেক্ট হতে পারবেন না। আমরা আপনাকে হেল্প করব, আপনারা নিজেরা চেষ্টা করবেন। আপনাদের কিছু কৌশল আর আপনাদের চেষ্টা, এই দুটা সমন্বয় করে কিন্তু পারফেক্ট একটা কি হবে, আমাদের একটা প্রস্তুতি হবে। আচ্ছা ঠিক আছে, আমরা কি এটা সকলে বুঝতে পেরেছি? যদি বুঝতে পারি তাহলে এটা নিয়ে আর আলোচনা না করে আমরা নেক্সট স্লাইডে আপনার জন্য একটা পরীক্ষা রেখেছি, দেখি আমাদের জন্য কি পরীক্ষা ওয়েট করতেছে। আচ্ছা এটা তো আমরা করে ফেলেছি। হ্যাঁ, একটা প্রশ্ন দেই, একটু খেয়াল করব। 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার দশকের অঙ্কের সাথে 3 যোগ করলে এবং এককের অঙ্ক হতে 2 বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার 3 গুণ হয়, সংখ্যাটি কত? মনে রাখবেন, কৌশল মনে রাখবেন, এই ধরনের অঙ্ক আপনারা আনসার করবেন অপশন হতে। এই ধরনের অঙ্ক আপনারা আনসার করবেন অপশন হতে। অপশন ছাড়া কোনো বিকল্প চিন্তা মাথায় নিয়ে আসবেন না। আমি এখন আপনাদের অপশনটা দেই। অপশনে বলেছি 12, 24, 28, 14। অপশন ছাড়া অন্য কোনো চিন্তা করবেন না, কারণ যখন যাকে দরকার তখন তাকে ব্যবহার করতে হবে। আচ্ছা এইবার দেখি, আমরা জানি এটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক, এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক। আমি একটা টেস্ট করে দেখা কিভাবে টেস্ট করতে হয়। কি বলেছে প্রথমে, দশকের অঙ্কের সাথে 3 যোগ করুন। এই দশকের অঙ্কের সাথে যদি 3 যোগ করি, আমি একটু ডিপলি না করে আমি এই করি, 3 যোগ করি, তাহলে আমার দাঁড়াবে কত 4, এবং একক থেকে যদি 2 বিয়োগ করি তাহলে কত হবে 0। এখন বলেছে কি নতুন যে সংখ্যা পাবো সে সংখ্যা হচ্ছে প্রাপ্ত সংখ্যার মূল সংখ্যার 3 গুণ হবে। অর্থাৎ মূল সংখ্যার 3 গুণ মানে কি, এই সংখ্যাকে 3 গুণ করলে এই সংখ্যাটা হবে। তাহলে 12কে 3 গুণ করলে কখনো কিন্তু আমাদের এই 40 আসে না। অর্থাৎ মূল সংখ্যাকে 3 দ্বারা গুণ করলে কখনো আমাদের 40 আসে না। তাহলে এটা হবে না, এটা আমাদের হবে না। আচ্ছা সকলে উত্তর দিয়েছেন 14, 14, 14। তাহলে আমরা 14 দিয়ে টেস্ট করি তো কি অবস্থা দাঁড়ায়। আচ্ছা দেখি এবার, এটা হচ্ছে আমাদের একক, এটা হচ্ছে আমাদের দশক।
এককের সাথে কত যোগ করতে বলেছে? 3 যোগ করতে বলেছে, সরি দশকের সাথে কত যোগ করতে বলেছে? 3 যোগ করতে বলেছে। তাহলে 3 যোগ করে দেই। এবং এককের সাথে কত যোগ বিয়োগ করতে বলেছে? 2, 2 বিয়োগ করে দেই। এখন কত হবে দেখি। 1 আর 3 হবে 4, 4 থেকে 2 বাদ দিলে হবে 2। এখন আমরা দেখব এই 14 সাথে 14 সাথে অর্থাৎ মূল সংখ্যার সাথে 3 গুণ করলে কি স্থান এই সংখ্যা পাওয়া যায়? হ্যাঁ, তাই বলেছে। 3 14 42 মিলে যাচ্ছে। তাহলে উত্তর আমাদের এই খ নাম্বারটা হবে। সকলে কি বুঝতে পেরেছেন? আচ্ছা, যদি বুঝতে পারি তাহলে আমরা আরেকটা অঙ্ক দিব প্র্যাকটিস করার জন্য। আপনারা প্রথমে চেষ্টা করবেন, তারপরে আমি করব। চলুন আমরা একটা নতুন অঙ্ক নিয়ে আলোচনা করি। আচ্ছা, এখানে লিখেছি 2 অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক হতে 6 বড়। মানে এককের অঙ্ক থেকে দশকের এককের অঙ্ক হবে দশকের অঙ্ক হতে 6 বড়। আমাকে বলেন তো কোনটা বড়, একক বড় নাকি দশক বড়? এই লাইন থেকে আমরা কি বুঝতে পারতেছি? একক বড় নাকি দশক বড়? একক বড়। কত বড়? 6 বড়। ধন্যবাদ। আচ্ছা, তাহলে আমরা অপশন দেখি কোন একটা অপশন বাদ দেওয়া যায় কিনা। এটা হচ্ছে আমাদের একক আর এটা হচ্ছে আমাদের দশক। সব সময় সবাই বলেছে এককটা হবে বড় আর দশকটা হবে ছোট। আমরা সবাই সিদ্ধান্ত নিয়েছি এই লাইন থেকে। তাহলে এখানে দেখতেছি একক আছে ছোট, দশক আছে বড়, তাহলে এটা বাদ। আচ্ছা, এখানে কি লিখেছে? কে লিখেছেন এটা? ডক্টর নোভা, আপনার উত্তর কি ঠিক আছে? এবার দেখি, এটা হচ্ছে এককের অঙ্ক, এটাকে দশকের অঙ্ক। এককের অঙ্ক দশকের অঙ্ক হতে এককের অঙ্ক 6 বড়, এটা উত্তর হতে পারে। আবার এটা এককের অঙ্ক, এটা দশকের অঙ্ক। এককের অঙ্ক দশকের অঙ্ক হতে এককের অঙ্ক দশকের অঙ্ক হতে 6 বড়, এটা উত্তর হতে পারে। আবার এটা হচ্ছে এককের অঙ্ক, এটাকে দশকের অঙ্ক। এককের অঙ্ক হতে দশকের এককের অঙ্ক দশক হতে তো বড় নাই, বরঞ্চ ছোট আছে, তাহলে এটা বাদ। দেখেন, আমরা একটা লাইন পড়েই দুইটা অপশনকে কিন্তু বাদ দিতে পেরেছি। একটা অঙ্ক পড়েই একটা লাইন পড়ে দুইটা অপশনকে বাদ দিয়েছি। এবার দেখি পরের লাইন কি বলেছে। দশকের অঙ্কের সাথে 4 গুণ করি। তা দশকের অঙ্কের সাথে 4 গুণ করলে কত হবে? 8। এবং এককের অঙ্ক হতে 6 বিয়োগ করব। এককের অঙ্ক হতে 6 বিয়োগ করব, তাহলে কত হচ্ছে? 82। তারপর বলেছে কি, যে সংখ্যাটা পাবো সেই সংখ্যা হচ্ছে মূল সংখ্যার স্থান বিনিময়কৃত সংখ্যা। হ্যাঁ, অবশ্যই, কারণ এই 28 উল্টা অঙ্ক হচ্ছে এই 82। তাহলে দেখতেছি এখানে ছিল আমার 28 আর এখানে হচ্ছে 82, অঙ্ক তো মিলে যাচ্ছে। তাহলে উত্তর হবে কত? উত্তর হবে আমাদের এই খ নাম্বার। দেখেন, আমরা সমাধান করার বেশ কয়েকটা কৌশল নিয়ে আলোচনা করলাম। আমরা কি নেক্সট স্লাইডে চলে যাব? আপনারা কি এটা বুঝেছেন? ধন্যবাদ। মূলদ অমূলদ যার নাম শুনলে মাথা ঘোরে। অনেকেরই যার নাম শুনলে মাথা ঘোরে।
মূলদ আর অমূলদ। একটু খেয়াল করি, একটা প্যাকেটের মধ্যে, একটা বাক্সের মধ্যে, একটা বক্সের মধ্যে, একটা পকেটের মধ্যে, মনে করেন আমার পকেটের মধ্যে 2টা নোট আছে। আপনারা যেন মনে করেন না পকেটের মধ্যে 500 টাকার একটা নোট, 1000 টাকার নোট, তা না। আমার পকেটের মধ্যে আছে একটা 5 পয়সা কয়েন, একটা 2 টাকার পয়সা কয়েন। আমি যদি একটা কয়েন তুলি, আমার পকেটের মধ্যে আছে হচ্ছে একটা 5 টাকার কয়েন, একটা 2 টাকার কয়েন। আমি একটা কয়েন তুললাম, সেটা 5 পেয়েছি। বলেন তো আরেকটা কয়েন কত আছে? 2 আছে। এর কার হিসাব কিতাব করার দরকার আছে? নাই। অর্থাৎ 2টা সংখ্যা যদি থাকে, একটা সংখ্যা তুলে ফেললে আর একটা সংখ্যা কত আছে না তুলে বলা যায়। তেমনি পৃথিবীতে যত সংখ্যা আছে সব সংখ্যাকে 2টা ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে মূলদ আর একটা হচ্ছে অমূলদ। আমি একটা সংখ্যা লিখলাম, এখানে একটা সংখ্যা লিখেছি, কত লিখেছি জানি না। এখানে একটা সংখ্যা লিখেছি, কত লেখা আছে জানি না। কিন্তু এই সংখ্যাটা যদি মূলদ, এই সংখ্যাটা কি হতে হবে? হয় মূলদ হবে, না হয় অমূলদ হবে। সংখ্যাটা কি হবে? মূলদ হবে, না হয় হবে হচ্ছে অমূলদ। তাহলে আপনি শুধু মূলদ চিনেন, অমূলদ চিনেন না। আপনার আছে হচ্ছে খালাতো ভাই, আছে মামাতো ভাই, আর কোনো ভাই নাই, যা আছে সব বোন। আপনার আম্মা হঠাৎ করে বলল যে তোর ভাই আসছে, তখন আপনি মনে করবেন হয় আপনার খালাতো ভাই আছে, না হয় আপনার মামাতো ভাই আছে। যদি দেখেন আপনার ছোট বোন এসে বললো না খালাতো ভাই আসে নাই, তাহলে কে আসছে? মামাতো ভাই আসছে। অর্থাৎ একজনকে চিনলেই হবে। এই একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যা যদি মূলদ হয় তো হলো, আর মূলদ না হলে অবশ্যই অমূলদ। একটা সংখ্যা দেওয়া আছে, প্রথমে টেস্ট করবেন মূলদ কিনা। যদি মূলদ না হয় 100% অমূলদ। অথবা একটা সংখ্যাকে টেস্ট করবেন এটা অমূলদ কিনা, যদি অমূলদ না হয় 100% মূলদ। তাহলে বুঝতেছি যে কোনো একটা আপনারা বুঝবেন, হয় মূলদ শিখবেন ভালো করে, না হয় অমূলদ শিখবেন ভালো করে। বাজারে যত গাইড আছে, যত বই আছে, যত লেকচার শিট আছে, বিশেষ কনফিডেন্স ছাড়া সব লেকচার শিটে দেখবেন, সব গাইডে দেখবেন মূলদ আর অমূলদ বের করার 1 ডজন সূত্র দিয়ে রাখছে। আরে ভাই, আমরা যদি সূত্র পড়ি তাহলে তো আমাদের কি হইলো? আমরা সূত্র ছাড়া 2-1টা কথা দিয়ে মূলদ আর অমূলদ চিনার উপায় বের করার চেষ্টা করব। চলুন আমরা সেই উপায় নিয়ে কথা বলি। তার আগে একটু কথা বলি, ক্যাপ মানে কি বলেন তো? ক্যাপ, 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 ক্যাপ মানে কি? টুপি। কোন টুপি? যদি বলে না, কিছুদিন আগে একটা খেলোয়াড়ের নাম দেখলাম অরেঞ্জ ক্যাপ পাইছে। অরেঞ্জ ক্যাপ মানে কি? অরেঞ্জ টুপি পাইছে? আমাকে বলেন, অরেঞ্জ ক্যাপ, ক্রিকেটে দেওয়া হয় অরেঞ্জ ক্যাপ। অর্থাৎ ক্যাপ বলতে শুধুমাত্র আমরা যে নামাজ পড়ি যে টুপি পরে সে টুপি না, সেটা কি হতে পারে? সেটা হচ্ছে ক্রিকেট খেলোয়াড়দের ক্যাপও হতে পারে। ক্রিকেট খেলোয়াড়দের ক্যাপও হতে পারে। এই জন্য ক্যাপ বলতে আমরা ওই ক্রিকেট খেলোয়াড়দের ক্যাপও বলতে পারি, আমরা যে ক্যাপ পরে নামাজে যাই সে ক্যাপও বলতে পারি। তেমনি আমাদের দশমিক বিন্দু আছে কিন্তু 2 ধরনের। না ভাই, আমি রুট নিয়ে কথা বলি নাই। আপনারা আগে বলবেন না কিছু, আপনারা আগে কোনো মন্তব্য করবেন না, আমি কি বলছি সেটা পরে শোনেন আগে। দেখেন এটার নাম কি বলেন তো? একটু খেয়াল করুন ভালো করে, এটার নাম কি? ডট। এটার নাম ডট হতে পারে, বিন্দু হতে পারে, আবার কি হতে পারে? দশমিক হতে পারে। অর্থাৎ এটা যেখানে দিব সেখানকার রূপ ধারণ করবে। যেমন আমি যদি লিখি এখানে 1, এখানে যদি 2, এখানে 4, তাহলে এটা দশমিকের কাজ করছে, এটা দশমিকের কাজ করছে। কিন্তু আমি এখানে লিখলাম হচ্ছে 1, 2, 4, তার মাথার উপর দিলাম হচ্ছে এরকম একটা ডট,
তার দেখেন তো এই ডট কিসের কাজ করেছে? আচ্ছা, উনিকে বলেছে বা গুণেরও কাজ করে, হ্যাঁ উনিকে গুণেরও কাজ করে। দেখেন এখানে এই বিন্দুটা কাজ করেছে হচ্ছে দশমিক বিন্দু রূপে, দশমিক রূপে কাজ করেছে, আর এখানে এটা কাজ করেছে হচ্ছে পৌনঃপুনিক হিসাবে। তাহলে এখানে ব্যবহার হয়েছে দশমিক আকারে, আর এখানে হয়েছে পৌনঃপুনিক আকারে। আচ্ছা, পৌনঃপুনিক থাকে মাথার উপরে আর দশমিক থাকে হচ্ছে পাশাপাশি, একটু বুঝবেন এগুলো। দশমিক থাকে পাশাপাশি আর পৌনঃপুনিক থাকে মাথার উপরে। এখন বলেন তো এখানে কি কোনো পৌনঃপুনিক ব্যবহার করেছি? এখানে কি কোন দশমিক ব্যবহার করেছি? দশমিক কি ব্যবহার করেছি? আচ্ছা আচ্ছা, তাহলে পৌনঃপুনিক কোথায় ব্যবহার করা আছে আর দশমিক কোথায় ব্যবহার করা আছে আপনারা বুঝতে পারবেন না পরীক্ষার হলে? হ্যাঁ অবশ্যই বুঝতে পারবেন। এখন আমাকে বলেন দশমিকের পরে যেগুলো আছে সেগুলো কি গুণে শেষ করা যাচ্ছে? হ্যাঁ, দশমিক পরে যেগুলো আছে সেগুলো গুণে শেষ করা যাচ্ছে, কারণ আছে কয়টা? একটা দুইটা তো আছে, তো গুণে শেষ করা যায়। তো দশমিক পরে কয়টা অঙ্ক আছে গুণে তো শেষ করা যায়। হ্যাঁ, হ্যাঁ পৌনঃপুনিক যাবে কিনা সেটা পরের কথা, আমি যা বলছি সেটা শোনেন আগে। আমরা পৌনঃপুনিক তো পড়ি না এখানে, আমরা পর্ব হচ্ছে মূলত আর অমূলত, পৌনঃপুনিক টেনে নিয়ে আসবো না। এখানে একটু কথা আছে এই জন্য পৌনঃপুনিক নিয়ে আসতেছি। এত কঠিন করে নেন না, এগুলো এমন কঠিন করে আপনারা পড়েছেন, কঠিন কথা শুনতে শুনতে আমার সহজ কথাও কঠিন মনে হচ্ছে আপনাদের। আগে সহজ করে বোঝেন যে কি বলতে চাচ্ছি। তাহলে আমাকে বলেন যে দশমিক আর পৌনঃপুনিক চিনতে পারবেন কিনা, কোনটা খালাতো ভাই কোনটা মামাতো ভাই চিনতে পারবেন কিনা? আচ্ছা ঠিক আছে, তাহলে দেখি এবার পৌনঃপুনিক চিনতে পেরেছি, দশমিকও চিনতে পেরেছি, তাহলে 100% আমরা মূলত চিনতে পারবো। দেখেন মূলদের সংজ্ঞা কি, এই সংজ্ঞা দেখলে তো আমার মাথা ঘোরে। কি সংজ্ঞা দেখেন, যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড কিউ আকারে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। অনেক ভালো কথা। এখন কথা হলো মূলদ সংখ্যা পি ডিভাইডেড কিউ এটা সবচেয়ে ভালো আছে হচ্ছে উচ্চতর গণিতে আর হচ্ছে ইন্টারমিডিয়েটে। অনেকে আছেন যারা গণিতকে অনেক ভয় পান, এগুলো পড়েই নেয় তারা। এখন দেখেন তো উপরে যা থাকে তার নাম কি? উপরে যা থাকে নাম হচ্ছে লব, আর নিচে যা থাকে তার নাম কি হচ্ছে হর। তাহলে এখানে উপরে থাকবে হর লব আর নিচে থাকে হর। বলেন তো এর নাম কি? এর নাম কি? ভগ্নাংশ না? এর নাম হচ্ছে ভগ্নাংশ। তাহলে ওরা যদি এই কথাটা এইভাবে না বলে যদি বলতো যে সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে, তাহলে কি ওদের এত বড় ক্ষতি হইতো? কোনো তো ক্ষতি হইতো না। কিন্তু আমাদেরকে একটু প্যাসে ফেলার জন্য তারা বলেছে পি ডিভাইডেড কিউ। এই জন্য আমরা এখন তা পড়বো যে সকল সংখ্যাকে পি ডিভাইডেড কিউ, এটা পড়বো না আর। আমরা পড়বো হচ্ছে যে সকল সংখ্যা ভগ্নাংশ তাকে মূলদ সংখ্যা বলে। পারবেন তো এটা? যে সকল সংখ্যাকে ভগ্নাংশে প্রকাশ করা যায় সেটা মূলদ সংখ্যা। এই তো হয়ে গেছে আমাদের পড়া। তাহলে আমরা এখন পর্ব হচ্ছে মূলদ সংখ্যা চেনার উপায়। এই তো এবার দেখি মূলদ সংখ্যা চেনার উপায় মাত্র দুইখানা। মূলদ চেনার উপায় হচ্ছে মাত্র দুইখানা। সেটা হচ্ছে ভগ্নাংশ হলে মূলদ সংখ্যা হবে। ভগ্নাংশ হলে যদি সে ভগ্নাংশ হয় সসীম, অর্থাৎ তাকে গুণে শেষ করা যাবে। যদি কোনো ভগ্নাংশ হয় 100% মূলদ সংখ্যা, কিন্তু একটু খেয়াল করবেন তাকে কি গুণে শেষ করা যাচ্ছে? এই যেমন 1/2 এটা একটা ভগ্নাংশ, এটা একটা ভগ্নাংশ, তাহলে অবশ্যই সেটা মূলদ। আবার 0.5 দশমিক পরে কয়টা আছে? একটা আছে, গুণে শেষ করা যাচ্ছে, এটা হচ্ছে মূলদ।
আবার 3.14187 আর নাই কিছু, গুণে শেষ করা যাচ্ছে। হ্যাঁ, 1 2 3 4 5 6টা আছে, গুণে শেষ করা যাচ্ছে, এটা হচ্ছে মূলত। আবার উপরে আছে 5, নিচে আছে 2, এটা একটা ভগ্নাংশের উপরে লেখা আছে, ভগ্নাংশ আকারে লেখা আছে, সেটা হচ্ছে মূলত। এই তো, আর কি। আর এখানে কি লিখেছি, পৌনঃপুনিক। অর্থাৎ পৌনঃপুনিক কাকে বলে পরে পরে দেখতেছি, সেটা সে দেখতেছি মাথার উপর কোনো কিছু আছে কিনা, যদি থাকে সেটা হচ্ছে মূলত। পরেরটা লিখেছি কত, 1.623, এর মাথার উপরে একটা ডট, এর মাথার উপরে একটা ডট। আচ্ছা, এর মাথার উপরে একটা ডট আছে, এর মাথার উপরে একটা ডট আছে, সেটা হচ্ছে পৌনঃপুনিক সংখ্যা। তাহলে এটা হচ্ছে মূলত। বুঝতে পারিয়াছেন? আপনাকে বুঝতে পারিয়াছেন নাকি আবার বুঝিয়ে দিব? মনে রাখতে পারবেন না? প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখতে পারবেন না এগুলো? পরীক্ষায় শুধু আসবে কি নিচের কোনটি মূলত আর নিচের কোনটি অমূলত। খুব সুন্দর চিনার উপায়। ভগ্নাংশ হতে হবে, সে ভগ্নাংশ সসীম অথবা পৌনঃপুনিক হতে হবে। আমি তো ভাই দুইটা কথা বলেছি, হয় মূলত চিনবেন না হলে অমূলত চিনবেন। এখন বলেন তো, মূলত চিনার উপায় ভালো নাকি অমূলত চিনার উপায় ভালো? এখানে কয়টা মুখস্থ করতে হবে? হয় দুইটা সূত্র মুখস্থ করবেন, দুইটা কথা মুখস্থ করবেন, সেটা হচ্ছে ভগ্নাংশ হতে হবে না হয় পৌনঃপুনিক হতে হবে। এই দুটা যদি চিহ্ন পান তাহলে মূলত, না চিহ্ন পাইলে সেটা হচ্ছে অমূলত। এই চলুন আমরা একটু অমূলতটা দেখে আসি, চেহারাটা দেখে আসি, অমূলতের চেহারাটা একটু দেখে আসি। হ্যাঁ, মূলত শিখলেই হবে, তাহলে একটু অমূলত দেখে আসি। অমূলত মন খারাপ করবে, আবার বলবে দেখো আমাকে বাদ দিয়ে মূলতকে নিয়ে টানাটানি করতেছে, আমার কি অপরাধ হইলো। দেখি ওনার একটু চেহারাটা দেখে আসি, চেহারা কি পিয়ারা মতো কিনা। এইবার সুন্দর কথা দেখেন, অমূলত চিনার উপায়। আমরা তো এতক্ষণ মূলত চিনার উপায় নিয়ে কাজ করলাম, এখন অমূলত চিনার উপায় নিয়ে কাজ করব। দেখেন, যদি কোনো সংখ্যার সামনে মাইনাস পান, এটা আরো সহজ। যদি কোনো সংখ্যার সামনে মাইনাস পান, দেখেন আমাকে বলেন তো, এটা মূলত না অমূলত? এটা মূলত না অমূলত? মূলত। কিন্তু কোনো কারণে সামনে একটা মাইনাস দিয়ে রাখছে, এটা মূলত না অমূলত? এটা হবে আমাদের অমূলত। বুঝতে পারছেন তো? যদি মাইনাস থাকে তাহলে পিছনে কে দাঁড়িয়ে আছে দেখার দরকার নেই, এই মাইনাস থাকলে মনে করবেন সেটা অমূলত। আচ্ছা, যদি অপশনে থাকে, অপশনে দেওয়া থাকে পাই, অপশনে দেওয়া থাকে পাই, তাহলে এটা কি হবে? সেটা হচ্ছে অমূলত। আর অপশনে যদি দেওয়া থাকে ই, সেটা হবে অমূলত। তাহলে এখানে কি পাইলাম? যদি সামনে মাইনাস থাকে অথবা ই অথবা পাই থাকে, শেষ। তাহলে অমূলত চিনার উপায় কি? হয় মাইনাস থাকবে, না হয় পাই থাকবে, না হয় ই থাকবে, অর্থাৎ বিশেষ কিছু চিহ্ন থাকবে, না হলে একটা মাইনাস থাকবে। তাহলে অমূলত কিন্তু ভাই অন্য কিছুই না, অমূলত সংখ্যা না। অমূলত হচ্ছে হয় মাইনাস, না হয় এরকম পাই, না হলে ই, আর না হলে রুট। দেখেন তো, এগুলো কোনো সংখ্যা? এগুলো কোনো সংখ্যা না, এগুলো হচ্ছে বিশেষ প্রতীক। বিশেষ প্রতীক কি কি? হয় মাইনাস, না হয় পাই, না হয় ই, না হয় রুট। আচ্ছা, না এটা পড়বেন না ভাই, কখনো কখনোই আপনারা পড়বেন না। আচ্ছা, কে বলেছেন এটা? শারমিন ইতি। আপনাকে একটু পরে বলি ভাই, আপনাকে একটু পরে বলি, ওটা ওটা একটু পরে বলবো, আমি একটু বলার সময় আছে, একটু পরে আসে ওগুলো, একটু পরে বলি। আচ্ছা, আমরা কি বুঝতে পেরেছি? মাইনাস থাকলে হচ্ছে অমূলত, পাই থাকলে অমূলত, ই থাকলে অমূলত, আর রুট থাকলে অমূলত হতে পারে, নাও পারে। এর কারণ আছে, আমি বলি। ক নাম্বার আপনাকে দেখতে পাচ্ছেন কিনা আমি বুঝতেছি না। ক নাম্বার কি লেখা আছে? যদি মাইনাস হয় তাহলে অমূলত, অথবা বিশেষ চিহ্ন ই আর পাই হলে অমূলত। কিন্তু
কিন্তু আরেকটা কথা আছে, যদি আমি রুট দেই, রুটের ভিতরে যদি 4 দেই, তাহলে বলেন তো এটা মূলত না অমূলত? আচ্ছা আচ্ছা, আরো একটু সহজ করে দিই, আরো একটু সহজ করে দিই, আরো সহজ করে দিই, আরো সহজ করার দরকার আছে। আমাকে বলেন তো, আমাকে বলেন তো 4 কি মূলত না অমূলত? 4 মূলত না অমূলত? মূলত। কেন মূলত? 4 কি ভগ্নাংশ? মূলত চিনার উপায় হচ্ছে যদি ভগ্নাংশ হয়। 4 কি ভগ্নাংশ? ক্লাস 4 বই লেখা আছে, ক্লাস 4 বই লেখা আছে একটা পূর্ণ সংখ্যাও ভগ্নাংশ, কারণ কিছু নাই মানে 1 আছে, তাই তো এটাও তো একটা ভগ্নাংশ। তাই এটা যদি একটা ভগ্নাংশ হয় তাহলে এটা কি সংখ্যা? মূলত সংখ্যা, এটা মূলত সংখ্যা। এবার দেখেন, এবার দেখি তাহলে বলেন তো এটা কি মূলত না অমূলত? এটা মূলত না অমূলত? এটা হচ্ছে আমাদের মূলত, কারণ একে রুট করলে পাওয়া যায় হচ্ছে 3, আর 3 এর নিচে কিছু না মানে 1 আছে, এটা ভগ্নাংশ, সেটা হচ্ছে আমাদের মূলত, এটা হচ্ছে আমাদের মূলত। এবার দেখি এটার কি অবস্থা, এটা মূলত না অমূলত? অমূলত, কারণ একটু দেখবো রুটের ভিতরে যদি, রুটের ভিতরে যদি মৌলিক সংখ্যা থাকে, রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে সেটা আমাদের হবে অবশ্যই অমূলত। রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকলে সেটা হবে অমূলত। আবার আরেকটা লিখেছি দেখেন, 2√7, বলেন তো এই সংখ্যাটি মূলত না অমূলত? এই সংখ্যাটি মূলত না অমূলত? এটাও কিন্তু অমূলত হবে, কারণ একটা অংশ তো অমূলত, যে কোনো একটা অংশ অমূলত হইলেই পুরোটাই অমূলত। আচ্ছা আরেকটা সর্বশেষ, সর্বশেষ এবার দেখি এটা ভাঙালে কত পাওয়া যাবে? √20 ভাঙালে কত পাবো? √20 ভাঙালে কত পাবো? √5, হ্যাঁ 2√5, সুন্দর কথা, সুন্দর সুন্দর। দেখি আমরা কি লিখতে পারি, 20 ভাঙালে পাবো হচ্ছে 4 গুণ 5, অর্থাৎ √4 আর √5, √4 করলে হবে 2√5। এই তো, এখন দেখতেছি এখানে যে একটা অংশ আমাদের মৌলিক সংখ্যার মধ্যে আছে রুট, তাহলে অবশ্যই পুরোটাই হবে আমাদের অমূলত, পুরোটাই হবে আমাদের অমূলত। এই সকলকে ধন্যবাদ। মূলত চিনবো কিভাবে? হাই হাই, কে বলেছেন এটা? সুদীপ্ত রায়। ভাই আমরা মূলত চিনবো কিভাবে এটা কিছুক্ষণ আগে আলোচনা করেছি, মূলত চিনবো কিভাবে সেটা আলোচনা করেছি। তারপরে যেহেতু আপনি বলেছেন, তারপর আমি একটু আলোচনা করিনি। মূলত চিনার উপায় হচ্ছে যদি ভগ্নাংশ হয় আর পৌনঃপুনিক হয়, যদি ভগ্নাংশ হয় আর পৌনঃপুনিক হয় তাহলে মূলত, আর অন্যান্যগুলো সকল হবে অমূলত। এই তো সহজ। যদি ভগ্নাংশ হয় অথবা পৌনঃপুনিক হয় তাহলে হবে মূলত, আর অন্যান্যগুলো হচ্ছে অমূলত। আচ্ছা, এক ভাই আমাকে প্রশ্ন করেছিল 22.7 কি মূলত না অমূলত? একটু খেয়াল করি, আমি আপনাদের শর্ট টেকনিক শিখাই দেই, বেশি কিছু ভাবার দরকার নেই। হ্যাঁ, একটু খেয়াল করেন, 22 পায়ের মান 22.79, পায়ের মান কিন্তু 22 ভাগ, এটা নয়,
পায়ের মান কিন্তু এটা নয়। এটা আপনারা বিশ্বাস করেন কিনা না করেন জানি না, পায়ের মান কিন্তু এটা নহে। আপনারা হয়তো বা জানেন এই চিহ্ন একটা ব্যবহার করা হয়। এই চিহ্ন ব্যবহার করার অর্থ হচ্ছে এটার সমান, এই পক্ষের সমান এই পক্ষ নহে, কিন্তু এই পক্ষ নয়, কিন্তু এটা একটা ধরা হয় যে এটার সাথে এটার একটা সম্পর্ক ভালো আছে, খুবই ভালো সম্পর্ক। আবার একজন বলেছেন এমপি জাহিদুল, পায়ের মান 3.1416 নয়, কখনোই নয়। আপনি নেটে একটু সার্চ দেখবেন যে পায়ের মান 3.1416 নয়, 3.1415, অনেক কিছু আছে, অনেক কিছু আছে, অনেক কিছু আছে। কিন্তু সকলের জন্য সুবিধার জন্য এটাকে আমরা 6 ঘর পর্যন্ত নিয়ে রেখেছে, 3 ঘর পর্যন্ত রেখে আছে, কিন্তু এটা আসন্ন মান, এটা কিন্তু অ্যাকচুয়ালি মান নহে। আচ্ছা, এগুলো নিয়ে আলোচনা না করলে ভালো হয়। আপনারা শুধুমাত্র এটা শিখবেন যে পায়ের মান, পায়ের মান এটা নয়, এটা কাছাকাছি একটা মান। পায়ের মান এটা কাছাকাছি একটা মান, এটা কিন্তু অ্যাকচুয়ালি মান নয়। অর্থাৎ এইটুকু যদি মূলদ আর অমূলদ আসে, তাহলে এইটুকু হচ্ছে অমূলদ আর এটা হচ্ছে আমাদের মূলদ। এটা পড়বেন, অত কিছু পড়ার দরকার নেই। আমরা শুধুমাত্র এটা পড়ব না, শূন্য মূলদ নয় অমূলদ নয়, শূন্য মূলদ নয় অমূলদ নয়, এটা পড়বেন। কারণ শূন্যতে কখন অঙ্ক আসে না, বেশি জানার দরকার নেই। আমি শুধু বলতেছি শূন্য মূলদ পড়বেন না, অমূলদ পড়বেন না, এটা পড়বেন শুধু। হ্যাঁ, যেগুলো প্রশ্ন আসবে পরীক্ষায় সেগুলো পড়বেন। হ্যাঁ, আচ্ছা, শুধু এটা পড়বেন, এটা ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট। একটা ভাই প্রশ্ন করেছিল, আমি উত্তর দিতাম কিন্তু উনি আগেই প্রশ্ন করেছেন, ধন্যবাদ। পাই হচ্ছে অমূলদ আর 22 এইটা হচ্ছে মূলদ, এটা শুধু মনে রাখেন। যদি আপনাদের কখনো সাথে, আপনাদের সাথে যদি কখনো অফলাইনে ক্লাসে দেখা হয়, তাহলে আমাকে প্রশ্ন করবেন, আমি আনসার দেবো, সুন্দর করে আনসার দেবো। হ্যাঁ, কারণ এখানে অনেক পড়াশোনা আছে আমাদের। আচ্ছা, ঠিক আছে, আমরা অন্য স্লাইড নিয়ে আলোচনা করি। এটা তো আমরা আলোচনা করে ফেলেছি। হ্যাঁ, এইবার দেখে ওফ, একটা প্রশ্ন আনছি, এবার দেখি কি অবস্থা দাঁড়ায়। কি লিখছে স্যার, √4 কি অমূলদ? আচ্ছা, কে প্রশ্ন করেছেন? তানিয়া, উনি প্রশ্ন করেছেন একটা প্রশ্ন, আমি ওনার প্রশ্ন একটা আনসার দেই। উনি বলেছেন √4 কি অমূলদ? না, √4 অমূলদ নয়, কারণ √4 এর মধ্যে যে সংখ্যাটা আছে সেটা মৌলিক নয়। যদি মৌলিক না হয় তাহলে সেটা অমূলদ হয় না। অমূলদ হওয়ার শর্ত হচ্ছে এই রুটের ভিতরে মৌলিক সংখ্যা থাকতে হবে। এজন্য এটা হচ্ছে আমাদের মূলদ সংখ্যা। √2 মানে 2, 2 একটি মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখি এই প্রশ্নটা। এই প্রশ্নটা যেটা দিয়েছি, আমি জানি না এই প্রশ্ন কেন বারবার বিসিএস পরীক্ষা দেয়, বারবার চাকরি পরীক্ষা দেয়, বারবার প্রাইমারি পরীক্ষা দেয়। এই প্রশ্নের মধ্যে কিছুই নাই। আপনার প্রশ্ন একটু রিসার্চ করে দেখবেন, এই প্রশ্নটা প্রতি বছরই দেয়, 1 বছর পর পরই দিবে। কি অঙ্ক দেখে, দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 53 হলে ছোট সংখ্যাটি কত, বড় সংখ্যাটি কত? বলে কি বড় সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত? বারবার আসে, বারবার আসে, বারবার আসে। আমি আপনার সাথে যোগ করে দিয়েছি, এটা এটা পরে আমরা আলোচনা করবো। আগে এটা বের করবো, ছোট সংখ্যা কত, বড় সংখ্যা কত। আচ্ছা, আমরা তো সূত্র লিখে দিয়েছি, তার আগে একটু আলোচনা করে নিই। হ্যাঁ, এবার দেখি ক্রমিক সংখ্যা কি। যদি প্রথম সংখ্যাকে x ধরি, তার পরের সংখ্যা কত হবে? x+1। অর্থাৎ ক্রমিক সংখ্যা হচ্ছে একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 1 বড়, একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা 1 বড় অথবা 2 বড়, এভাবে চলতে থাকবে। তাহলে দেখি তো, প্রথম সংখ্যা যদি x হয়, তার পরের সংখ্যা কত হবে? x+1। তারপর কি বলেছি? বর্গের অন্তর, অর্থাৎ বড় সংখ্যাকে
বর্গ করব, ছোট সংখ্যাকে বর্গ করব, করে কি করব, অন্তর করব, এখানে অন্তর করব। তার মান কত দাঁড়াবে, তার মান দাঁড়াবে হচ্ছে আমাদের 53 হবে। তাহলে এখান থেকে সলিউশন করলে এক্স এর মান পাওয়া যাবে। এখন আমরা দেখেছি এই এত ঝামেলা না করা চাইতে সূত্র একটা ছোট্ট একটা সূত্র যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য সবচাইতে ভালো হবে। সেই সূত্র কি, যদি দুইটা সংখ্যার বর্গের অন্তর দেওয়া থাকে তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে বর্গের অন্তরের সাথে 1 যোগ করবেন আর 2 দিয়ে ভাগ করবেন। আর ছোট সংখ্যা বের করার সূত্র হচ্ছে বর্গের অন্তরকে 1 বিয়োগ করবেন আর 2 দিয়ে ভাগ করবেন। অর্থাৎ বড় চাইলে 1 যোগ, ছোট চাইলে 1 বিয়োগ, বড় চাইলে 1 যোগ, ছোট চাইলে 1 বিয়োগ, আরো সহজ হয়ে গেল। এখন দেখেন তো কত উত্তর হয়। এখানে হবে বর্গের অন্তর হবে 53, তার সাথে 1 যোগ করলে হবে হচ্ছে আমাদের 54, 54 কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে হবে আমাদের 27। আবার ছোট সংখ্যা বর্গের অন্তর হচ্ছে 53 বিয়োগ হচ্ছে 1/2, তাহলে হচ্ছে 52, 52 কে 2 দ্বারা ভাগ করলে হবে 26। দুইটা যদি পাশাপাশি দেয় তাহলে যে কোনো একটা বের করলে হয়, কিন্তু এটা দিয়েছে এটা দেয় নাই, তাহলে অবশ্যই সূত্র মুখস্থ করা দরকার একটু। এটা চাইছে এটা দেয় নাই, তাহলে অবশ্যই এটা সূত্র মুখস্থ করা উচিত হবে আমাদের। কিন্তু আমি আপনাদের যোগ করে দিয়েছি, পরীক্ষার হলে সবসময় চাই বড় সংখ্যা ছোট সংখ্যা, কিন্তু দিয়ে রাখছে হচ্ছে যোগফল কিংবা বিয়োগফল, তখন কিন্তু একটু দেখতে হবে। যোগ করলে কত হবে 26 আর 27 যোগ করলে হবে আমাদের এই 53। আমি এটা দিয়ে আর বেশি অঙ্ক করালাম না, ওই একই কথাই বারবার আসছে। হ্যাঁ, আমি একটা অঙ্ক করে দিলাম, এবার নেক্সট নতুন কোনো নিয়মে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে, আপনারা কি এই নিয়মটা, এই অঙ্কটা বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। আবার আচ্ছা, ধন্যবাদ। না বুঝলে অবশ্যই প্রশ্ন করব, কারণ আমাদের এগুলো বিশেষ পরীক্ষা বারবার আসে, সেগুলো আমাদের সঠিকভাবে জানতে হবে। কোনো কিছু মুখস্থ করা মনে রাখা দরকার নেই। মনে রাখবেন কি সাইজ কি দেওয়া আছে, দুইটি বর্গের অন্তর, দুইটি বর্গের অন্তর মানে অন্তরের সাথে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যা পাওয়া যায়, আর অন্তরের থেকে 1 বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে ছোট সংখ্যা পাওয়া যায়। তাহলে অন্তর হচ্ছে 53, সূত্রের হচ্ছে 1, 54, 54 কে সূত্রে 2 দ্বারা ভাগ করলে হবে 27। অনুরূপ ভাবে 53 থেকে বর্গের অন্তর 53 থেকে 1 বিয়োগ করলে হয় 52, 52 কে 2 দ্বারা ভাগ করলে হয় 26। তার বড় সংখ্যা হচ্ছে 27, ছোট সংখ্যা হচ্ছে 26, দুইটা সংখ্যা যোগফল করতে বললে যোগ করলে হবে আমাদের সেই 53। আচ্ছা, মেহরিন আক্তার আসমা, আপনি কি বুঝতে পেরেছেন? ধন্যবাদ। ক্রমিক সংখ্যা বিশেষ পরীক্ষা এবার এখান থেকে প্রশ্ন হতে পারে, জানি না হবে কিনা, কিন্তু হতে পারে। ক্রমিক সংখ্যার সংজ্ঞা মুখস্থ করার দরকার নেই, এটা পড়তে গেলে আপনাদের সময় নষ্ট হবে, এটা পড়বো না। তারপরও আমি হচ্ছে এটা লিখে দিয়েছি, এটা হচ্ছে গাণিতিক নিয়ম। হ্যাঁ, দেখেন, পরপর স্বাভাবিক সংখ্যার বিন্যাসকে কিংবা বিন্যাসকে স্বাভাবিক ক্রমিক সংখ্যার ধারা, এটা নতুন কথা কিন্তু। পরপর স্বাভাবিক সংখ্যার বিন্যাসকে ক্রমিক সংখ্যার ধারা এবং তার প্রতিটি সংখ্যাকে ক্রমিক সংখ্যা বলে, কিন্তু এদের পাশাপাশি সংখ্যার পার্থক্য হতে হবে সমান। যারা অঙ্ক খুব ভালো বোঝেন আপনারা এটা মনে রাখতে পারেন, কিন্তু আমরা যারা অঙ্কটা স্বাভাবিক বুঝি, বেশি বোঝার চেষ্টা করি না কিংবা দরকারও মনে করি না, আমরা এগুলো কথা বলবো না, আমরা অন্যভাবে মনে রাখবো। দেখেন আমরা কিভাবে মনে রাখবো, এখানে লিখেছি 1, 1-এর পরে 2,
2 এর পরে 3, 3 এর পরে 4, 4 এর পরে 5, 5 এর পরে 6, এইভাবে যখন সংখ্যা পাবো সেগুলো সংখ্যাকে প্রত্যেকটা সংখ্যাকে বলা হয় ক্রমিক সংখ্যা। অথবা 2, 4, 6, 8 এগুলো হচ্ছে ক্রমিক সংখ্যা। আচ্ছা, একটু খেয়াল করবেন ভাই, ক্রমিক সংখ্যা বিশেষ পরীক্ষা, প্রাইমারি পরীক্ষা, চাকরি পরীক্ষায় যত ক্রমিক সংখ্যা দেয় সব স্বাভাবিক সংখ্যা নিয়ে। আর আমরা জানি স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে, স্বাভাবিক সংখ্যা শুরু হয় 1 থেকে। এখন দেখেন তো, স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু হয়েছে মানে প্রথম থেকে শুরু হয়েছে না? একটু বুঝবেন, যেহেতু এটা প্রথম থেকে শুরু হয়েছে এজন্য এই ক্রমিক সংখ্যাকে বলা হয় প্রথম স্বাভাবিক সংখ্যার ক্রমিক। কিন্তু একটু দেখবো এগুলো কিন্তু সবগুলো স্বাভাবিক সংখ্যা। 4 এর পর 5, 5 এর পর 6, 6 এর পর 7, 7 এর পর 8, 8 এর পর 9 এগুলো কিন্তু ক্রমিক সংখ্যা। কিন্তু যেহেতু এটা প্রথম থেকে শুরু করেনি এজন্য আমি প্রথম এটা লিখিনি। বুঝতে পারছেন তো কেন প্রথম আর কেন প্রথম নয়? এগুলো কিন্তু বই দেওয়া নাই ভাই। এভাবে আমি আপনাদের সুবিধার জন্য এভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আমরা কি সবাই বুঝতে পেরেছি কেন প্রথম আর কেন প্রথম নয়? আচ্ছা, এবার এখান থেকে আরো একটা কিছু বুঝবো, আরো কিছু বোঝার চেষ্টা করব। আচ্ছা, আবার বলতেছি, সমস্যা নেই। এবার দেখি মিজানুর ভাই, আপনি দেখবেন, হ্যাঁ সবাই দেখবো। একটু দেখেন ভাই, যদি প্রথম থেকে শুরু হয় তার নাম হচ্ছে প্রথম, যদি প্রথম থেকে শুরু না হয় প্রথম নয়। সহজ কথা, প্রথম থেকে শুরু হলে বা 1 থেকে শুরু হলে প্রথম, 1 থেকে শুরু না হলে প্রথম নয়। আচ্ছা, আমাকে এবার বলবেন, এইটুকু আমি মনে করি আমি একটু লিখে দেই। এখানে লিখেছি 13, এখানে লিখেছি 14, আর এখানে লিখেছি হচ্ছে আমি 15। এখানে লিখেছি 13, এখানে লিখেছি 14, এখানে লিখেছি 15। তাহলে বলেন তো এখানে কয়টা সংখ্যা আছে? মোট কয়টা সংখ্যা আছে? এখানে মোট কয়টা না এখানে টোটাল 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 1 থেকে শুরু করে মোট কয়টা সংখ্যা আছে? 15টি। সকলে বলেছেন 15, সকলকে ধন্যবাদ। এখন বলেন তো এই নিচের লাইনে মোট কয়টা সংখ্যা আছে এই 15 সহ? 11টা না 12টা? অনেকে 11 বলেছেন, অনেকে 12 বলেছেন। বিপদ 12। আচ্ছা, আমাকে একটা কথা বলেন, 15টা আছে, যদি 1 থেকে শুরু হয় শেষে যদি 15 হয় তাহলে 15টা একটু সুন্দর করে শোনেন। 1 থেকে শুরু হইলে শেষে যা আছে সে কয়টা সংখ্যা আছে? যেমন 1 থেকে শুরু হয়েছে শেষে আছে 15, তাহলে 15টি। 1 থেকে শুরু হইলে শেষে যদি 10 থাকে তাহলে কয়টি? 10টি। 1 থেকে শুরু হলে শেষে 12 থাকলে 12টি। 1 থেকে শুরু হলে শেষে 50 থাকলে 50টি। এখন বলেন তো এখানে 1 থেকে কি শুরু হয়েছে? নিচেরটা লাগিয়ে 1 না, শুরু হয় নাই। তাহলে বলেন তো এখানে কয়টা সংখ্যা মিসিং আছে? মিসিং আছে কয়টা সংখ্যা? 3টা। যদি 1 থেকে শুরু হইতো তাহলে এটাই আমি বলতাম 15টা সংখ্যা আছে। এটা যদি 1 থেকে শুরু হইতো আমি এটাকে বলতাম 15টা সংখ্যা আছে। যেহেতু 3টা মিসিং আছে মানে 3টা নাই, তাহলে 3টাই নাই করে দেয় এখান থেকে, তাহলে তো উত্তর হয় কত? 12টি। এটা বুঝেছেন কিনা দেখেন, 1 থেকে শুরু হইলে শেষে যা তা উত্তর। এটাও 1 থেকে শুরু করলে আমি 15টা শেষে আছে 15 উত্তর হতো। কিন্তু খেয়াল করে দেখতেছি প্রশ্নকর্তা এখানে 1, 2, 3 অর্থাৎ 3টা সংখ্যা লেখে নাই। তাহলে অবশ্য আমাদের 3টা সংখ্যা কম আছে। তার আছে কয়টা? 12টা। এগুলোকে বলা হয় পদ সংখ্যা। এগুলোকে বলা হয় পদ সংখ্যা। অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6 এর গুণে যে কয়টার অঙ্ক পাবো, সংখ্যা পাবো, তার নাম হচ্ছে পদ সংখ্যা। আমি যা কথা বলিতেছি এ কথাগুলো কিন্তু কোনো বই লেখা নেই। এগুলো জানলে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি হবে। চলুন এই কথাবার্তা দিয়ে আমরা কি কি অঙ্কের সমাধান করতে পারি। এমন হয় না যে এক সময় সচিন টেন্ডুলকার খুবই জনপ্রিয় ছিল ভারতের ক্রিকেটে, এখন সচিনের অবসর, সচিন নাই।
তারপরে আসলো বিরাট কোহলি না বিরাট কোহলি, তারপর তারও অবস্থা যাওয়া যাওয়া ধরছে। অর্থাৎ কেউ সব সময় সব কাজে পারফেক্ট থাকে না। আমি যে অঙ্কটা উপস্থাপন করেছি এই অঙ্ক বিসিএস পরীক্ষার জন্য টপে ছিল, প্রায় সকল পরীক্ষায় এই অঙ্ক আসতো। অঙ্কটা কি দেখেন, 1 2 3 4 ডট 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 48 49 50, এই সংখ্যার যোগফল কত? যেটাকে যদি বাংলাতে লিখি তার মান হচ্ছে 1 থেকে 50 পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। অর্থাৎ দুইটা অঙ্কই আমি দুই ভাবে লিখে দিয়েছি। হ্যাঁ, যেহেতু এটা যোগফল চাইছে, যোগফলের সূত্র হচ্ছে সমষ্টি, সবচেয়ে ভালো অঙ্ক মানে ভালো সূত্র এটা। দেখেন এটা কিভাবে লিখবো আমরা। পদ সংখ্যা, প্রথম পদ কত আছে 1, শেষ পদ কত আছে 50, সূত্রের কত, সূত্রের 2, পদ সংখ্যা কত। আমি বলেছিলাম আগে যদি 1 থেকে শুরু হয় 1 2 3 4 5 6, তাহলে শেষে যা থাকবে সেটা হচ্ছে পদ সংখ্যা। 1 থেকে শুরু হলে শেষে যা থাকবে সেটা হচ্ছে আমাদের পদ সংখ্যা। তাহলে পদ সংখ্যা কত আমাদের 50, তাহলে এখানে দেন 50। এখন এটা কাটাকাটি করলে ফাটাফাটি উত্তর বের হবে। তাহলে কাটি, এখন কাটলে কত হবে আমাদের 25। কোন একটা ভাই উত্তর দিয়ে ফেলেছেন, শামিমা আক্তার সাথী, উনি একটু উত্তর লিখে ফেলেছিলেন, আমাদের জন্য সহজ করে দিয়েছেন। উনি বলেছেন 1275, উত্তর হবে 1275। এই অঙ্কটা টপে ছিল কিন্তু তার এখন অবসর গ্রহণ করেছে, এর জায়গায় কি অঙ্ক আসছে সেটা একটু দেখব। এই অঙ্কটা সবার চাইতে ইম্পর্টেন্ট ছিল সেটা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, সমস্যা নেই। আমি ওটা খেয়াল করেছি, হয়তো আপনার নামটা মনে নেই এই জন্য। আচ্ছা, এটা আগে খুব ইম্পর্টেন্ট ছিল কিন্তু বর্তমান সময়ে এই অঙ্কটা ইম্পর্টেন্ট এত নয়। একটু ইনফরমেশন আপনাদের দিয়ে নেই, যদি 1 থেকে শুরু হয় 1 2 3 এভাবে চলতে থাকে তাহলে শেষে যেটা থাকবে সেটা পদ সংখ্যা। এবার দেখি পরেরটা। দেখি পরেরটা কি লিখেছি দেখেন, 21 22 23 24 ডট ডট 48 49 50, সমষ্টি নির্ণয় করুন। তাহলে সমষ্টি সূত্র লিখে দিয়েছি, প্যারাসিটামল 2 বেলা, করোনা হইলেও প্যারাসিটামল, সর্দি জ্বর হইলেও প্যারাসিটামল। এবার দেখি প্রথম পদ কত আছে, প্রথম পদ প্রথমে যেটা আছে সেইটাই, শেষ পদ শেষে যা আছে সেইটাই, সূত্রে 2 দিয়ে ভাগ। এখন আমি বলেছি এটাই পদ সংখ্যা হইতো যদি প্রথম থেকে শুরু হইতো, এটাই পদ সংখ্যা হইতো যদি প্রথম থেকে শুরু হইতো। পদ সংখ্যা 85 হইতো যদি আমাদের প্রথম থেকে শুরু হইতো। কিন্তু আমাকে বলেন তো 21 থেকে শুরু হয়েছে, অর্থাৎ কয়টা পদ মিসিং আছে? আমাকে বলেন তো, 20টা পদ মিসিং আছে। এখানে 21 থেকে শুরু হয়েছে মানে 1 থেকে 20টা পদ লিখে নাই তারা। তাহলে আমি এখান থেকে 20 বাদ দেই, তাহলে 20 বাদ দিলে হয় 30। পদ সংখ্যা 85 হতো কিন্তু 20টা কম আছে, এজন্য পদ সংখ্যা আমাদের 30। এত কাটাকাটি করলে শেষ। হ্যাঁ ধন্যবাদ, পদ সংখ্যা 30। হ্যাঁ, এখন আমাদের ক্যালকুলেশন করলে হবে হচ্ছে 1065। আচ্ছা ধন্যবাদ সকলকেই। আমরা কি সকলে এই অঙ্কটা বুঝতে পেরেছি? সিপাত নুসরাত আপনি বলেছেন স্যার বুঝতে পারি নাই। আপনি কোন জায়গায় বুঝতে পারেন নাই, পদ সংখ্যা নাকি অন্য জায়গায়? একটু কমেন্ট করে জানান, তাহলে আমার বুঝাইতে সহজ হবে। কারণ সামনের দিকে আমাদের প্রচুর অঙ্ক আছে, আমাদের হাতে টাইম আছে 1 ঘন্টার অনেক কম।
আচ্ছা, তারপরে বলি, আপনি মনে হয় পদ সংখ্যা বুঝতে পারেন নাই। জি, ধন্যবাদ। দেখেন, পদ সংখ্যা 50 হতো যদি সেটা 1 থেকে 2 থেকে ডট 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 এভাবে 19 এভাবে 20 থেকে শুরু হইতো। যদি আমরা 1 থেকে শুরু হইতো তাহলে পদ সংখ্যা আমার 50ই হতো। হতো কি না? অবশ্যই 50 হতো। কিন্তু দেখতেছি 50 থেকে 1 থেকে শুরু না করে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলো তার লেখেই নাই। অর্থাৎ কয়টা সংখ্যা লেখে নাই? মোট 20টা সংখ্যা লেখে নাই। তাহলে 20টা বাদ। তাহলে লিখেছে কয়টা? লিখেছে 30টি। তাহলে পদ সংখ্যা 30। নুসরাত আব্বু, আপনি কি বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ। স্টার দিয়ে রাখেন, কাজে দিবে। পরীক্ষায় আসার মতো অঙ্ক এবার। এবার দেখি, এই অঙ্ক পড়ানো আগে আমি দুটা কথা বলে নেই। সেটা হচ্ছে, একটু খেয়াল করি। আমি লিখলাম হচ্ছে 1 2 3। বলেন তো এই তিনটা সংখ্যার যোগফল কত? এই তিনটা সংখ্যার যোগফল কত হবে? 6। তিনটা সংখ্যার যোগফল কত হবে? 6। বলেন তো 6 এর গড় কত? তিনটা সংখ্যার গড় কত? গড় কাকে বলে? যোগফলকে মোট কয়টা সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে যেটা হবে সেটা গড়। গড় কত হয়েছে? গড় হয়েছে আমাদের 2। 2 কি গড়? এখন একটু খেয়াল করলে দেখব এই গড়ই কিন্তু এই মাঝের সংখ্যাটা। তাহলে এখান থেকে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি, যদি যোগফল থেকে গড় তৈরি করতে পারি তাহলে গড়ই হবে ঠিকঠাক মাঝের সংখ্যা, ঠিক তার মাঝের সংখ্যা। যোগফল থেকে যদি আমরা গড় নির্ণয় করি, গড়টাই হবে ঠিক মাঝের সংখ্যা। এজন্য আমি একটা সূত্র লিখে দিয়েছি বা একটা কৌশল লিখে দিয়েছি, মাঝের সংখ্যা বের করব কিভাবে? গড় করে। আর গড় কাকে বলে? যোগফল দ্বারা, যোগফলকে যদি সংখ্যা দ্বারা ভাগ করা যায়, যোগফলকে যদি সংখ্যা দ্বারা ভাগ করা যায় তাহলে আমরা গড় পাবো। কোন ক্ষেত্রে? অঙ্কটা কি? অঙ্কটা একটু দেখি। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 123 হলে বড় সংখ্যাটি কত? অর্থাৎ ক্রমিক সংখ্যার বেজোড় সংখ্যক সংখ্যার যোগফল দেওয়া থাকলে মধ্য সংখ্যা বের করার নিয়ম হচ্ছে গড়। তাহলে যোগফল কত দেওয়া আছে? যোগফল দেওয়া আছে 123। যোগফল দেওয়া আছে 123। কত দিয়ে ভাগ করব? কয়টা সংখ্যা আছে? 3টি। 3 দিয়ে ভাগ করব। আর 3 দিয়ে ভাগ করলে যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের গড়। আর গড়কে বলা হয় মধ্য সংখ্যা। তাহলে মধ্য সংখ্যা কত আমার? 41। তার আগের সংখ্যা কত হবে? 40। তার পরের সংখ্যা কত হবে? তার পরের সংখ্যা হবে আমাদের 42। এখন দেখেন তো কি চাইছে? এখন চাইছে হচ্ছে বড়টা। তাহলে উত্তর হবে আমাদের এইটা, উত্তর হবে এটা। এটা হচ্ছে আমাদের উত্তর, বড় সংখ্যা। এখন আমাকে বলেন, ব্যাপারখানা কি আপনারা বুঝতে পেরেছেন? আর যদি কোনো প্রিয় শিক্ষার্থী বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে দেখাবেন, বলবেন, আমি সেটা বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে। এবার দেখি, এটারই একটা উল্টা নিয়ম আছে, বিপরীত একটা নিয়ম আছে। বললাম না ওই আমাদের ম্যারাডোনার যুগ শেষ, এখন আছে হচ্ছে মেসি, আসছে হচ্ছে আরো কি যেন নাম আছে, ভুলে গেছি, দেখা হয় না খেলা, তাদের যুগ নেইমার। নেইমার তেমনি নতুন আরেকটা অঙ্ক দিয়েছি, দেখেন ওই অঙ্কেরই আপগ্রেড অঙ্ক। আপগ্রেড কি লিখেছি? তিনটি ক্রমিক সংখ্যার গুণফল 210।
তাদের যোগফল কত? তাদের যোগফল কত? জেনে রাখবেন, ক্রমিক সংখ্যার যোগফল যা হবে তাকে সব সময় কি করা যাবে, তাকে সব সময় গড় করা যাবে। এই 20 কখনো উত্তর হতে পারে না, কারণ 20 কে গড় করা যায় না। এই যোগফল সব সময় গড় করা যাবে, যোগফলকে সব সময় গড় করা যাবে। 20 কে 3 দ্বারা ভাগ করা যায় না, 20 বাদ। অনেকে উত্তর দিয়েছেন 18, আমি আর কি লিখি, তারপর দেখার চেষ্টা করি যে আসলে 18 হয় কিনা। এবার দেখি, দেখেন এখানে কি লিখেছে, তাদের যোগফল কত, অর্থাৎ ক নাম্বার, খ নাম্বার, গ নাম্বার, ধ নাম্বার কার যোগফল? এই তিনটা সংখ্যার যোগফল, তিনটা সংখ্যার যোগফল। আচ্ছা বলেন তো, যোগফলকে কত দ্বারা ভাগ করলে ঠিক মাঝখানে সংখ্যা বের হবে? 3 দ্বারা ভাগ করলে। তার 18কে 3 দ্বারা ভাগ করি, 18কে যদি আমরা 3 দ্বারা ভাগ করি তাহলে আমাদের সে মাঝের সংখ্যাটা বের হবে। সে মাঝের সংখ্যা হচ্ছে আমাদের 6। আচ্ছা, তাহলে তার পরের সংখ্যা কত? তার পরের সংখ্যা হবে আমাদের 7। তার আগের সংখ্যা কত হবে? তার আগের সংখ্যা হবে 5। এখন দেখেন, এই 5 গুণ 6 গুণ 7 করলে ঠিকই আমাদের 210 বের হচ্ছে। আপনারা যেহেতু বলেই দিয়েছেন 18 উত্তর, এজন্য আমি এটা দিয়ে অপশনটা টেস্ট করতেছি। আপনারা যে কোনো একটাতে টেস্ট করে দেখবেন সে 210 হয় কিনা। চলুন আমরা নতুন আরেকটা কৌশলে প্রবেশ করি। তারপরও বরাবর মতো আবার বলতেছি, আপনাদের কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। এটা এক কথা শেষ, এটা নিয়ে বেশি আলোচনা আমি করব না, এটা নিয়ে বেশি আলোচনা করব না। দেখেন এখানে লিখেছি যে একটি সংখ্যা হতে, মানে একটি সংখ্যা 250 হতে যত বড় 430 হতে তত ছোট। একটি সংখ্যা 250 হতে যত বড় 630 হতে তত ছোট। সংখ্যাটি কত? সংখ্যাটি কত? এই যত আর তত যদি কোনো অঙ্কের মধ্যে পান, যত আর তত, তখন সেই সংখ্যাটি উত্তর বের করবেন গড় করে। কিছুক্ষণ আগে আমরা গড় শিখে আসছি। গড় মানে কি? যোগফলকে 2 দ্বারা ভাগ, যেহেতু দুটা সংখ্যা আছে। যোগফল কত? 250 যোগ 630। এটা যোগ করলে হবে আমাদের 880 ডিভাইডেড 2, এটা হবে আমাদের 420 অর্থাৎ যেখানে বলবে যত আর তত সেই সংখ্যা গড় করে বের করবেন। তারে বাস্তব সংখ্যাতে গড়ের কিছু ব্যবহার আমরা দেখতেছি, ভালো ভালো ব্যবহার দেখতেছি। আপনাদের মনে প্রশ্ন হতে পারে, স্যার এত কিছু পড়ালেন, মৌলিক সংখ্যা গেল কই? এটা আপনাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে, মৌলিক সংখ্যা কেন পড়াচ্ছে না? আমি মৌলিক সংখ্যা বের করার সুন্দর একটা টিক্স দেখানোর চেষ্টা করছি, টিক্স দেখানোর চেষ্টা করব পরে, এই জন্য আমি সময়টা একটু বাঁচানোর চেষ্টা করতেছি। এবার দেখি কি লেখা আছে। ক্রমিক সংখ্যার যোগফল, এটা অন্য ধরনের যোগফল। এখানে কি লিখে দিয়েছি যে 6টি ক্রমিক সংখ্যার যোগফল 177। 6টি ক্রমিক সংখ্যার প্রথম 3টির যোগফল 177। মানে কি? 6টা ক্রমিক সংখ্যা আছে, 1 2 3 4 5 6, এই 6টা ক্রমিক সংখ্যা আছে। তার মধ্যে কয়টার যোগফল দেওয়া আছে? প্রথম 3টার যোগফল দেওয়া আছে। এই প্রথম 3টার যোগফল দেওয়া আছে। প্রথম 3টির যোগফল কত দেওয়া আছে? 177। বলেন তো, প্রথম 3টার যোগফল 177 হলে ঠিক মাঝখানে যোগফল কত হবে? মাঝখান সংখ্যাটা কত হবে?
হ্যাঁ, উত্তর পরে করি ভাই, একটু অন্য কিছু দেখতেছি। আমি একটু মানে আমরা দেখতেছি ভুলে গেছি কিনা। মাঝখানের সংখ্যা কত হবে, কত দিয়ে ভাগ করব? যোগফলকে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, যেহেতু 3টা সংখ্যার কথা বলেছে, তাহলে ঠিক মাঝের সংখ্যা পাবো। মাঝের সংখ্যা কত হবে? 3 5 15, 5 7 গেল 2, 3 নং 27। তার মাঝের সংখ্যাটা কত হবে? 59। তার পরেরটা কত হবে? 60। তার পরেরটা কত হবে? 61। তার পরেরটা কত হবে? 62। তার পরেরটা কত হবে? 63। এখন কি বলেছে? বলেছে হচ্ছে যে শেষের 3টার যোগফল কত, অর্থাৎ এই 3টা যোগ করলে কত হবে সেটা বলেছে। দেখেন তো এই 3টা যোগ করলে কত হয়। যদিও বা আমরা এভাবে অঙ্ক করব না, 3টা যোগ করলে কত হয়? যোগ করলে হবে হচ্ছে 3 6, আর এখানে কত হবে? 3 6 18, 186। তাহলে এটা যেমন সহজ, কিন্তু একটু সময় বেশি লাগতেছে। তার চাইতে সহজ হচ্ছে উপরে একটা নিয়ম লিখে দিয়েছে। এটাও সহজ, কিন্তু একটু সময় লাগতেছে, কিন্তু এটা হচ্ছে তার চাইতে বেশি সহজ। কেন? দেখেন কি করবেন। এটা এটা হচ্ছে প্রথম 3টি সংখ্যার সমষ্টি বের করার নিয়ম। ও আচ্ছা আচ্ছা, সরি সরি, এটা অন্যভাবে লিখছি আমি। 1 মিনিট, আরেকটা সংখ্যা গেল কই? ও তাই তো, এখানে দেখেন শেষ 3টি সংখ্যার যোগফল নির্ণয় করার সূত্র হচ্ছে প্রথম 3টার সমষ্টি যোগ প্রথম সংখ্যা আর শেষ সংখ্যা। মানে প্রথম যে কয়টা সংখ্যা চাইছে সেই সংখ্যা আর শেষ এই সংখ্যা। একটু খেয়াল করি, এবার দেখি এটা হবে কি। প্রথম কয়টা সংখ্যা দেওয়া আছে? 3টা সংখ্যার সমষ্টি কত দেওয়া আছে? 177 যোগ প্রথম সংখ্যা মানে কত আছে এখানে? 3। 3 শেষ সংখ্যা কত দেওয়া আছে? 3। এই 3 এটা যোগ করলে হয় আমাদের 186। উত্তর শেষ। আপনাদের ইচ্ছা ভাই, আগে নিয়মও করতে পারেন, পরে নিয়মও করতে পারেন। আমি এই জন্য 2টা নিয়ম দিয়েছি। আগে নিয়মটা করতে পারেন, পরে নিয়মটা করতে পারেন। কোনো কারণে এখানে 10 হইলে, তাহলে আমরা এখানে থাকতে হচ্ছে 5, এখানে থাকতে হচ্ছে 5, তাহলে এখানে 5 দিয়ে গুণ করতাম, এখানে 5 দিয়ে গুণ করতাম। কিন্তু আচ্ছা সমস্যা না, আগের নিয়মটা আবার বলবো। আগের নিয়মটা করবেন কি, এই 3টা যোগফল দেওয়া আছে, 6টা দেওয়া আছে সংখ্যা, মোট 6টা সংখ্যা দেওয়া আছে। আগেরটা দেখতেছি এবার। তার মধ্যে 3টার যোগফল দেওয়া আছে কত? 177। আমরা জানি যোগফলকে সংখ্যা দ্বারা ভাগ করলে যেটা পাওয়া যায় সেটা মধ্য সংখ্যা। কয়টা সংখ্যা আছে? 3টা। 3 দিয়ে ভাগ করলে হয় এখানে 59। তার পরেরটা হবে 60, তার পরেরটা 61, 62, 63। চাইছে হচ্ছে শেষের 3টার যোগফল। শেষের 3টা যোগ করলে হবে 186। 186 উত্তর। আচ্ছা, এই অঙ্কটা আমরা করব, ভাজক সংখ্যা নির্ণয়। একটু দ্রুত করব, এগুলো পড়াতে গিয়ে কিন্তু আমার মূল উদ্দেশ্য মৌলিক সংখ্যা পড়া কিন্তু হবে না। একটু একবার বোঝার চেষ্টা করো সবাই। ভাজক সংখ্যা নির্ণয়। ভাজক সংখ্যা নির্ণয় মানে কয়টা সংখ্যা দিয়ে 144কে ভাগ করা যাবে, কয়টা সংখ্যা দিয়ে 144কে ভাগ করা যাবে সেটা। এটা করার জন্য সবচেয়ে ভালো নিয়ম হচ্ছে প্রথমে 144 লিখবেন, লিখে ভাগ করবেন এভাবে: 72 দুগুণ 144, 36 দুগুণ 144, 72, 18 দুগুণ 36, 9 দুগুণ 18, 3 তিরিকে 9। দেখেন প্রথমে আমি একবারই বলে দেবো, পরবার রিপিট করবো না এই অঙ্ক। প্রথমে যা লেখা থাকবে সেটা লিখবেন,
লিখে এরকম মৌলিক সংখ্যার সাহায্যে উৎপাদক করবেন। এটা সব বইয়ে দেওয়া আছে এটা, কারণ এটা কমন অঙ্ক। তাহলে প্রথমে 2 দিয়ে করেছি, তারপর 2 দিয়ে এভাবে করেছি, করে দেখলাম যে 144কে ভাঙালে মূলত আমরা 2 পাচ্ছি এরকম 4টা, আর 3 পাচ্ছি 2টা। তাহলে 2 এর পাওয়ার কত? 2 এর পাওয়ার কিন্তু 4, আর এখানে 3 এর পাওয়ার কত হবে? 2। 2 এর পাওয়ার 4টা, 3 এর পাওয়ার 2টা। একটু খেয়াল করবেন, আমি একটু কথা বলি। পাওয়ার যা থাকবে তার সাথে 1 যোগ করবেন। পাওয়ার কত আছে? 4, 4 এর সাথে 1 যোগ করবেন। পাওয়ার কত আছে? 2, 2 এর সাথে 1 যোগ করবেন। যদি কোনো ক্ষেত্রে শুধু থাকতো 5, তাহলে 5 এর পাওয়ার কত আছে? 1 আছে, এই 1 এর সাথে 1 যোগ করতেন। অর্থাৎ পাওয়ার থাকলেই 1 যোগ করবেন। এটা 1 থাক, 2 থাক, আর 5 থাক, আর 1 লক্ষ থাক, পাওয়ার থাকলেই পাওয়ারের সাথে 1 যোগ। তাহলে এখানে পাওয়ার ছিল 4, 1 যোগ 2, 1 যোগ, কোনো সমস্যা নেই। তারপর কাজ হবে এইটুকু যোগ করে নিচে লিখবেন, এইটুকু যোগ করে নিচে লিখবেন, লিখে এই দুটা গুণ করলেই উত্তর যেটা হবে সেটাই। এগুলো সহজ জিনিস, হ্যাঁ, এগুলো একবার বোঝা দরকার। এবার আসছে লিখে নেন। যার একক স্থানীয় অঙ্ক 1, 3, 7, 9, সেগুলো সংখ্যা মৌলিক সংখ্যা হতে পারে। কিন্তু আর একটা কথা, যার একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 5, 6, 8, সেগুলো মৌলিক সংখ্যা নয়। এটা একটু লিখে রাখবো। যে সকল সংখ্যা, যে সকল অঙ্কের একক স্থানীয় অঙ্ক 1, 3, 7, 9 সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে, সম্ভাবনা আছে। কিন্তু যাদের একক স্থানীয় অঙ্ক 0, 2, 4, 5, 6, 8 সেগুলো মৌলিক সংখ্যা হবেই না। এটা হবেই না, আর এটা হতে পারে নাও পারে, এটা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু এখান থেকে হবেই না। অর্থাৎ সকল মৌলিক সংখ্যা এগুলো হবে, আবার নাও হতে পারে, কিন্তু সকল মৌলিক সংখ্যা এগুলো কখনো নয়। এটা স্ক্রিনশট দিয়ে রাখেন, না হলে লিখে রাখেন, দ্রুত করবেন। স্ক্রিনশট দিয়ে রাখেন, না হয় লিখে রাখেন। সুমিত ভাই কি লিখেছেন? আচ্ছা, তারপর আমাদের সালাউদ্দিন ভাই লিখেছেন তো? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, ঠিক আছে, আমরা দেখি স্লাইডটা, আবার দেখি। এবার দেখি 1 হতে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা বোঝার একটা কোড আছে।
1 থেকে 100 পর্যন্ত যে সকল মৌলিক সংখ্যা আছে সেই সকল সংখ্যা বোঝার বা জানার বা মনে রাখার একটা টেলিফোন নাম্বার আছে। সেই টেলিফোন নাম্বার হচ্ছে 4422 322 321। এটা আমি না পড়াইলেও সকলেই জানেন। ডক্টর ইমরান হোসাইন, আপনার প্রশ্নের আনসার একটু পরে দিচ্ছি, একটু ওয়েট করবেন। তাহলে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি আমি না পড়াইলেও আপনারা জানেন। এটা মনে রাখার কৌশল তো 224422 322 321, এটাও সকলে জানেন। এটাও আমার উদ্দেশ্য নয়, এটা আমার উদ্দেশ্য নয়, কিন্তু এটাও জানেন, এটাও জানেন। জানা জিনিস আমি পড়াচ্ছি। 4 হইলে 4 হচ্ছে 1 থেকে 10, এই 4 হচ্ছে 11 থেকে 20, এই 2 হচ্ছে 21 থেকে 30, এই 2 হচ্ছে 31 থেকে 40। অর্থাৎ 1 থেকে 10 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 11 থেকে 20 এর মধ্যে মৌলিক সংখ্যা 4টি, 21 থেকে 30 এর মধ্যে মৌলিক সংখ্যা 2টি। এটা বোঝাচ্ছে। আর একটু খেয়াল করবেন, একটু নোট লিখে রাখেন, একটু নোট লিখে রাখেন। 1 নাম্বার নোট লিখে রাখেন। 1 নাম্বার, 6 এর নামতার আগের ও পরের সংখ্যা মৌলিক সংখ্যা। তাহলে কি লিখে দিয়েছি? 6 এর ঘরের নামতার আগে ও পরের সংখ্যা মৌলিক সংখ্যা। 6 এর ঘরের নামতার আগের সংখ্যা ও পরের সংখ্যা মৌলিক সংখ্যা, যদি সেটা 3 দ্বারা ভাগ করা না যায়, 7 দ্বারা ভাগ করা না যায়। একটু মনে রাখবেন, 6 এর ঘরের নামতার আগের সংখ্যা এবং পরের সংখ্যা মৌলিক সংখ্যা হবে যদি সেটা 3 দ্বারা ভাগ করা না যায়, যদি সেটা 7 দ্বারা ভাগ করা না যায়। 6 এর ঘরের নামতা, 6 এর ঘরের নামতা বুঝেন না রে ভাই? 6 এর ঘরের নামতা 6 একে 6, 6 দুগুণ 12, 3 6 18, এটা বলেছিলাম। 6 এর ঘরের নামতার আগের সংখ্যা পরের সংখ্যা মৌলিক সংখ্যা, যদি সেটা 3 দ্বারা ভাগ করা না যায়, 7 দ্বারা ভাগ করা না যায়। দেখি, দেখেন, এটা এটা হচ্ছে অতিরিক্ত কথা, এটা হচ্ছে অতিরিক্ত। 2 মৌলিক সংখ্যা, 5 মৌলিক সংখ্যা, এই দুটো মুখস্থ করবেন, মুখস্থ করবেন। 2 মৌলিক সংখ্যা আর 5 মৌলিক সংখ্যা, পারবেন না? পারবেন না এটা? 2 মৌলিক সংখ্যা আর 5 মৌলিক সংখ্যা, 2 মৌলিক সংখ্যা আর 5 মৌলিক সংখ্যা, এটা মুখস্থ করবেন। 1 মৌলিক সংখ্যা নয়, এটা বাদ। 3 মৌলিক সংখ্যা, আচ্ছা এটা বাদ দেন, এটা মুখস্থ করবেন আর এটা মুখস্থ করবেন। 2 মৌলিক সংখ্যা, 3 মৌলিক সংখ্যা, আর মুখস্থ করার দরকার নাই, আমি মুখস্থ করে দেব। এখন কি বলেছিলাম? 6 এর ঘর নাম তার আগের সংখ্যা আর পরের সংখ্যা। যেমন 6 কে 6, 6 ঘর নাম তার পরে কি আছে? 7 মৌলিক সংখ্যা, আগের সংখ্যা কি আছে? 5 মৌলিক সংখ্যা। এই তো হয়ে গেছে। আবার 6 দুগুণ 12, 6 দুগুণ 12, পরের সংখ্যা 13 মৌলিক সংখ্যা, আগের সংখ্যা হচ্ছে 11 মৌলিক সংখ্যা। আবার 3 6 18, 3 6 18, হ্যাঁ 3 6 18, 18 পরের সংখ্যা হচ্ছে 19 মৌলিক সংখ্যা, আগের সংখ্যা হচ্ছে 17 মৌলিক সংখ্যা। এই তো, বেশি কথা বললেই তো সমস্যা রে ভাই, বেশি কথা বললেই সমস্যা। শারমিন, আপনাকে বলতেছিলাম, আপনি এত অ্যাডভান্স কথা বলেন কেন?
আমি কি আসছি? আমি তো 17 আর 19 পর্যন্ত আসছি। আবার দেখি, আমি যা শিখাচ্ছি বাংলাদেশে কোনো বই পাবেন না, খুঁজে দেখেন তো, কোনো ইউটিউবের চ্যানেলে খুঁজে পাবেন কিনা দেখেন তো, আমার একটা স্ক্রিনশট পাঠায়েন। আমি যা পড়াচ্ছি এটা কোনো বই আছে কিনা, যত বড় বই পাবলিকেশন হোক না কেন, দেখেছেন কিনা এই নিয়ম আছে কোথাও? কোনো নিয়ম দেখবেন না, কোথাও দেখবেন না, কোনো ইউটিউবের চ্যানেলে দেখবেন না। লক্ষ লক্ষ কোটি কোটি ভিডিও আছে ইউটিউব চ্যানেলে, এই নিয়ম আছে কিনা দেখেন তো। আচ্ছা দেখেন, 424, 24-এর আগের সংখ্যা কত আছে? 23, 23 মৌলিক সংখ্যা। পরে কত হবে? পরে হচ্ছে 25, 25 কেন মৌলিক সংখ্যা না বলেন তো? আমি একটা সূত্র লিখে দিয়েছিলাম, যার শেষে 0, 2, 4, 5 থাকে সেটা কখনো মৌলিক সংখ্যা নয়। এর শেষে 5 আছে, এর জন্য এটা মৌলিক সংখ্যা নয়। আবার দেখি, আমি আপনাদের ভাই অনেক কষ্ট করে অনেক সূত্র মুখস্থ করাই, অনেক সূত্র দেওয়ার চেষ্টা করি ভাই, মন খারাপ করেন না, হ্যাঁ? আচ্ছা এবার দেখি, সাপোজ দেখি আরেকটা ধরি, ধরি হচ্ছে আমাদের 6.60, আমি সবগুলো দেখাচ্ছি না, 6.60, 60-এর আগের সংখ্যা কত হবে? 59, 59 কত গেল? এই তো মৌলিক সংখ্যা। আর পরেরটা কত হবে? 61, এই তো মৌলিক সংখ্যা। আবার দেখেন, একটু খেয়াল করে, আমি সবকিছু পড়ানো তো আমার পক্ষে সম্ভব নয়, বুঝলেন না? এই দেখেন 7 লিখেছি কেন বলেন তো? কারণ এই সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য। এখানে 3 লিখেছি কেন দেখেন তো? এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য। এখানে 3 লিখেছি কেন দেখেন তো? 3 দ্বারা বিভাজ্য। এখানে 7 লিখেছি, এটা 7 দ্বারা বিভাজ্য। এখানে কত লিখেছি? 3, এটা 3 দ্বারা বিভাজ্য। এখানে লিখেছি 3, এটা 3 দ্বারা বিভাজ্য। এখানে লিখেছেন 7, 7 দ্বারা বিভাজ্য। এটা 3, এটা 3 দ্বারা বিভাজ্য। এটা 3, এটা 3 দ্বারা বিভাজ্য। তাহলে আপনারা একটা জিনিস অবশ্যই উপলব্ধি করতে পেরেছেন যে 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলো কোনটা হবে, শুধু টেস্ট করবেন সংখ্যাটা 3 দ্বারা আর 7 দ্বারা ভাগ যায় কিনা। আমরা এখন শিখব কোন কোন সংখ্যা দ্বারা 7 দিয়ে ভাগ করা যায় আর কোন কোন সংখ্যাকে 3 দ্বারা ভাগ করা যায়। বিপদ আছে আমাদের কপালে ভাই, কারণ পরীক্ষার সিস্টেম গুলো ভিন্ন ভিন্ন হচ্ছে, কখন কোন অঙ্ক কি অবস্থায় আসবে আমরা কেউ জানি না, হ্যাঁ? এই জন্য বলতেছিলাম। আচ্ছা না, সমস্যা নেই, সমস্যা নেই, আপনারা কোনো সমস্যা নেই, হ্যাঁ আপনারা চেষ্টা করেন, দেখা যাক। এবার দেখি, 1 মিনিট, আমরা এখন শিখবো কোন সংখ্যাগুলো 3 দ্বারা ভাগ করা যায় আর কোন সংখ্যাগুলো 7 দ্বারা ভাগ করা যায়। 1 মিনিট দেখবো আমরা। আচ্ছা যে কোনো একটা সংখ্যা লিখলাম হচ্ছে 97 আর লিখলাম হচ্ছে 91। বলেন তো কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায়? কোন সংখ্যাকে 7 দ্বারা ভাগ করা যায়? একানব্বই। আচ্ছা এবার টেস্ট করব, দেখেন। 1 মিনিট, প্রথমে করবেন কি, আমার টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। 7 দ্বারা বিভাজ্য, আমার টার্গেট হচ্ছে 7 দ্বারা বিভাজ্য। দেখেন 7 দ্বারা বিভাজ্য, এত কষ্ট করার দরকার নাই ভাই, একটু খেয়াল করি। কারণ এই সংখ্যা আমি 2 অঙ্ক দিয়েছি, পরীক্ষা দিতে পারে এটা কি 7 দ্বারা বিভাজ্য, তখন আমরা কি করব? এই জন্য প্রথমে কি করব, 7 দ্বারা বিভাজ্য করতে বললে এক অঙ্কের অঙ্কটাকে এখান থেকে পৃথক করে ফেলবেন। 7 দ্বারা বিভাজ্য করতে বললে এক অঙ্কের অঙ্কটা একক স্থানে অঙ্কটা পৃথক করবেন, পৃথক করেই এর সাথে 2 দিয়ে গুণ করবেন। প্রথমে একক স্থানে অঙ্কটা পৃথক করবেন, পৃথক করার পরে সেই সংখ্যাকে 2 দ্বারা গুণ করবেন, তাহলে কত হবে আমার? 2। এখন এই অঙ্ক আর এই অঙ্ক বিয়োগ করবেন, বড়টা থেকে ছোটটা বিয়োগ করবেন। তাহলে 9 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে উত্তর কত? 7। এখন দেখবেন এই 7 কি 7 দ্বারা ভাগ করা যায়? 7 যদি 7 দ্বারা ভাগ করা যায় তাহলে অবশ্যই সেটা বিভাজ্য সংখ্যা।
আমরা আরো ট্রাই করবো, এটা পরে করবো, এটা পরে করি। আমরা আরো কয়েকটা ট্রাই করব। আরেকটা ট্রাই করি। 364, দেখেন তো এটা কি 7 দ্বারা ভাগ করা যায়? আমরা ম্যানুয়ালি করব না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, আমরা ব্ল্যাক মার্কারটা ইউজ করার চেষ্টা করবো। হ্যাঁ, ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আচ্ছা, ওটা কি এবার দেখি আগেরটা নিয়মেই প্রথমে কি করবো, এখানে কত লেখা আছে? আমাদের লেখা আছে হচ্ছে 364। আপনারা বলেন তো 364 কি 7 দ্বারা বিভাজ্য? আমরা টেস্ট করে দেখবো আবার 7 দ্বারা বিভাজ্য হয় কিনা। আচ্ছা, প্রথমে কি করব? প্রথমে করব হচ্ছে একক স্থানীয় অঙ্কটাকে পৃথক করে ফেলবো। একক স্থানীয় অঙ্কটা পৃথক করেই এর সাথে গুণ করব সব সময় 2। 2 গুণ করলে আমার দ্বারা হচ্ছে 8। 8। এখন আমরা করব কি, এই 36 থেকে 8 বিয়োগ করে দেব। বিয়োগ করলে দাঁড়াবে হচ্ছে আমাদের 28। 8 দুগুণ 16, 28। 28 কিন্তু 7 দ্বারা ভাগ করা যায়, অতএব এই 364 7 দ্বারা বিভাজ্য। প্রথমে যে সংখ্যা লেখা আছে সেই সংখ্যা দেখবেন। লেখা ছিল 364। 364 প্রথমে একক স্থানীয় অঙ্কটাকে পৃথক করবেন। একক স্থানীয় অঙ্কটা পৃথক করেই 2 দিয়ে গুণ করবেন। মুখে মুখে করা যায় তো ভাই। একক স্থানীয় অঙ্ক কত? 4। 4 কে 2 দিয়ে গুণ করলে হবে 8। 36 থেকে 8 বিয়োগ করেন, বিয়োগ করলে হবে 28। এখন দেখবেন এই 28 কি 7 দ্বারা ভাগ করা যায়? হ্যাঁ, 4 7 28। 28 কে 7 দ্বারা বিভক্ত করা যায়, অতএব আমার এই টোটাল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য। আমরা কি সবাই বুঝেছি এটা? আচ্ছা, আরেকটা দেখি, আরেকটা। আচ্ছা, এবার দেখি 9 এইটা। এবার দেখি এটা 7 দ্বারা বিভাজ্য হয় কিনা। তাহলে প্রথমে কি করব? প্রথমে শেষ অঙ্কটা নিব, নিয়ে এটাকে 2 দিয়ে গুণ করবেন। 2 দিয়ে গুণ করলে কত হবে আমার? 14। 2 দিয়ে গুণ করলে হবে 14। না, কোন সংখ্যা দিয়েই ভাগ করা গেলেই সেটা মৌলিক সংখ্যা হবে না। আমরা 7 দ্বারা ভাগ করলেই মৌলিক সংখ্যা হবে না। এবার দেখি, প্রথমে 7 কে পৃথক করে 2 দিয়ে গুণ করবেন, তার দাঁড়াচ্ছে কত? 14। এই 14 থেকে 9 বিয়োগ করলে পাড়ায় 5। 5 7 দ্বারা ভাগ করা যায় না, অতএব এইটা হবে 7 দ্বারা বিভাজ্য নয়। এটা 7 দ্বারা বিভাজ্য নয়। এই জন্য আমাদের 97 হচ্ছে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা। আচ্ছা, এবার দেখি পরের স্লাইড। আমরা আর সর্বোচ্চ 5 মিনিট ক্লাসে থাকবো। পরেরটা দেখি। আমরা এতক্ষণ পড়লাম 1 থেকে 100। এখন আমার পর্ব হচ্ছে 101 থেকে 200। আপনি ইচ্ছে করলেই 1 থেকে 100 পর্যন্ত সকল মৌলিক সংখ্যা মুখস্থ করতে পারেন, কিন্তু 1 থেকে 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা মুখস্থ করাটা খুবই ঝামেলাপূর্ণ কাজ। একটু খেয়াল করবেন, আমরা এখানে পড়েছিলাম কত? 4 4 2 2 322 321, কিন্তু এখন ফোন নাম্বার চেঞ্জ হয়ে গেছে। আগে ব্যবহার করা হয়তো গ্রামীণ ফোন, এখন ব্যবহার করতেছে হচ্ছে এয়ারটেল কল রেট কম। অর্থাৎ 1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখ্যা 25টি। 101 থেকে 200 পর্যন্ত মৌলিক সংখ্যা, আগে কল রেট বেশি ছিল, এখন কল রেট কম।
অর্থাৎ যত বৃদ্ধি হবে সংখ্যা তত মৌলিক সংখ্যা কমে যাবে। আগে ছিল হচ্ছে আগে ছিল 25টি, এখন হবে 21টি। অর্থাৎ সংখ্যা যত বৃদ্ধি হবে মৌলিক সংখ্যা তত কমতে থাকবে। এবার দেখি টেলিফোন নাম্বার 421 411 312 2214। আগের মতোই 411 312 2214, এ মোট 21টি। এটা তো আর বলাই বাহুল্য, এগুলো আপনার স্লাইডে পেয়ে যাবেন পিডিএফ হিসাবে 2-4 দিন পরে। তারপর আমি একটু বলে দিই, এই 4 হচ্ছে 121 থেকে 101 থেকে 110 এর মধ্যে যতগুলো মৌলিক সংখ্যা আছে তার মান হচ্ছে 4, তার সংখ্যা হচ্ছে 4। এখন আমাকে বলেন তো, যে কোনো একজন আমার কমেন্ট করবেন একক স্থানীয় অঙ্ক কি কি হলে সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে? একক স্থানীয় অঙ্কগুলো কি কি হলে সেগুলো মৌলিক সংখ্যা হতে পারে? যে কোনো একজন। আচ্ছা, ধন্যবাদ। হালিমা আক্তার, মাসুমা, ডক্টর সুজানা, তানিয়া, সকলকে ধন্যবাদ। দেখেন একটু খেয়াল করি, আমার কি এত পড়ার সময় আছে? আমাদের এত পড়ার সময় নেই। দেখেন একটু টেকনিক দেখেন। আপনারা বলেছেন ভাই, আমি কিন্তু বলি নাই, আপনারা বলেছেন আহা শামিমা আক্তার সাথী আপনি কি লিখেছেন? এগুলো তো মৌলিক সংখ্যা নয় সেটা লিখেছেন, আমি বলেছেন মৌলিক সংখ্যা হয়। আচ্ছা, যাদের একক স্থানীয় অঙ্ক 1 7 1 3 7 9, এখন দেখেন তো 1 থেকে 10 পর্যন্ত কোন কোন সংখ্যাগুলোর একক স্থানীয় 1 3 7 আর 9? সেটা হচ্ছে 101, সেটা হচ্ছে 103, সেটা হচ্ছে 107, সেটা হচ্ছে 109। দেখেন তো মৌলিক সংখ্যা কয়টা হবে? 4টা। 4টা কি আমার পেয়েছি কিনা? এই তো 4টা পেয়ে গেছি। আচ্ছা, এবার দেখেন তো এই 4 মানে কত? এটা হচ্ছে এই 4 মানে হচ্ছে 191 থেকে 200 পর্যন্ত। 191 থেকে 200 পর্যন্ত শেষে 1 আছে, 3 আছে, 7 আছে, কয়টার? 191, 193, 197, 199। তাহলে এই 4টা সংখ্যা হচ্ছে মৌলিক সংখ্যা। আবার এখানে কত আছে? যেমন দেখি, এটা 131 থেকে 140 এর মধ্যে মৌলিক সংখ্যা হতে পারে কোনটা? 131 থেকে 140 এর মধ্যে মৌলিক সংখ্যা হতে পারে 131, 133, 137, 139। এখন কথা হলো, এখানে তো একটু সিস্টেম ব্রেক হয়ে গেছে। কি জন্য সিস্টেম ব্রেক হয়ে গেছে? এখানে ছিল 4 মৌলিক সংখ্যা 4, এখানে ছিল 4 মৌলিক সংখ্যা 4, এখানে আছে 3, তাহলে লিখেছি 4টা। অবশ্যই যে কোনো একটা হবে না, তাহলে কোনটা হবে না দেখেন তো। দেখেন এখানে লেখা আছে কত, কোনটা হবে না একটু খেয়াল করে দেখবো কোনটা হবে না। যে কোনো একটা মৌলিক সংখ্যা হবে না, 131 হবে না। কেন 131 হবে না? কেন 131 হবে না? ডক্টর সুজানা বলেন তো, কেন 131 হবে না? এটা কত দিয়ে ভাগ যাবে? আচ্ছা, অনেকে বলেছেন আবার 139 হবে না। আমি তো মাঝখান থেকে বিপদে পড়ে গেলাম আপনাদের নিয়ে। আচ্ছা, এগুলো বোঝা খুব কঠিন, এজন্য আপনাদের কাজ আমি একটু সহজ করে দিয়েছি। দেখেন দেখেন যেটা আমি আলোচনা করতেছিলাম, এটা হবে না। আপনারা অনেকে বলেছেন 131, অনেকে বলেছেন 139, কোনোটাই না। আমাদের হবে হচ্ছে এইটা। দেখেন এটা আমাদের হবে না, এটা মৌলিক সংখ্যা হবে না। মৌলিক সংখ্যা হবে এটাও, মৌলিক সংখ্যা হবে এইটাও, মৌলিক সংখ্যা হবে এইটাও, এটা মৌলিক সংখ্যা হবে না, কারণ এটা 7 দ্বারা বিভাজ্য। এটা হচ্ছে আমাদের 7 দ্বারা বিভাজ্য। কারণ দেখেন
এই 3কে যদি আউট করে দেই তাহলে 3 এর বদলে লিখবো হচ্ছে 3 দুগুণ 6, 13 থেকে 6 বাদ দিলে হবে 7, 7কে 7 দ্বারা ভাগ করা যায়। আচ্ছা, আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছি, এখানে আমি লিখে দিয়েছি কোনটা কোন সংখ্যাতে ভাগ করা যাবে। যেটা ব্যাকেট দেওয়া আছে এভাবে সেটা দেখবেন যে মৌলিক সংখ্যা নয়, সেটা ভাগ করা যাচ্ছে, এগুলো তার ভাগ করতেছি, এগুলো মৌলিক সংখ্যা নয়। আর যেটা রিয়াল সংখ্যা লিখেছি সেটা সবগুলো মৌলিক সংখ্যা, আর যেটা ব্যাকেটে লিখেছি সেটা ভাগ করা যাচ্ছে ওই সংখ্যা দিয়ে, সেটা বুঝিয়েছি। আচ্ছা ঠিক আছে, সকলকে ধন্যবাদ আমাদের ক্লাসে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। তারপরও শেষ মুহূর্তে বলতেছি, আপনারা কি ক্লাসের সবকিছু বুঝতে পেরেছেন? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ সকলকেই। আগামীতে আবার দেখা হবে সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম।